গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। সূচনা পর্ব। শব্দের জান বের হয়ে যাচ্ছে আমার। তারপরও কোনো রকম ছাড় পাচ্ছি না আমি। কারণ অতিশয় বিদঘুটে পরিস্থিতি শিকার হয়ে আছি বড় ভাইয়ের বসের সাথে। ভাবা যায় না, আমি তো ভাবতে পারছি না কি এক অবস্থা। আমি লোকটা থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করছি, দুহাতে এলোপাতাড়ি ধাক্কা দিয়ে। কিন্তু লোকটা শক্তি সামর্থ্যের সাথে পেরে উঠছি না। লোকটা বাহুর বল মনে হয় একটু বেশি। তার জন্য লোকটার একটা হাত আমার কোমর চেপে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমার সামনে, আর আমি তার দুই বাহুর বন্ধনে আটকে। আসলে তার সাথে আমার কি শত্রুতামি তা জানি না, কিন্তু আমার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে খানিকটা নিস্তের হয়ে আসতে লোকটা একটু এগিয়ে আসল। আমাকে তার প্রশস্ত বুকে জড়িয়ে নিতেই হঠাৎ যেন তার ধ্যান ভাঙল। আমাকে ছিটকে তার থেকে ধাক্কা দিতেই আমি উপুর হয়ে পড়ি সিঁড়ি কৌঠায়। আমাকে নিচে ফেলেও তার শান্তি হয়নি, বরং রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখে নিজের ঠোঁট বাম হাতে মুছে হনহন করে চলে যায় সেদিকে থেকে এসেছিল সেদিকে। আর আমি লোকটার ধাক্কার তাল সামলাতে না পেরে ব্যথা কুঁচকে উঠতে সাথে সাথে ঘুম থেকে ধর ফুরিয়ে উঠে বসি বিছানায়। বাপরে, কি সাংঘাতিক স্বপ্ন দেখালাম, তাও ভাইয়ের বসকে নিয়ে। ছি, স্বপ্ন যেমন তেমন ছিল, কিন্তু সেই স্বপ্নে লোকটা আমাকে কিস করল, বিষয়টি ভাবতেই হাত পা শীতল হয়ে আসলো আমার। ছি, কি জঘন্য স্বপ্ন। বেটা যদি শুনতে পারে যে আমি রাত বিরাতে তাকে নিয়ে এমন স্বপ্ন দেখে ঘুরে বেড়ায়, তাহলে সে নির্ঘাত আমার জেলে পুরে দিবে বিনা বাক্য বয়ে। সাথে এটাও বলে দিবে আমাকে দানা পানি না দিয়ে মারতে। এক কথা, আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার ধান্দা করবে এই লোক। আমি কি বুঝি না নাকি? সব বুঝি আমি। আমাকে শুকিয়ে মারতে চাই বজ্জাত লোকটা। তাই যত কিছুই হোক না কেন, উনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটা, কথাটা। নয়তো আমাকে শুকিয়ে মরার থেকে কেউ বাঁচাতে পারবে না। সবে অল্প বয়স আমার, এই বয়সে আমার এখনো দুনিয়া দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। তাছাড়া এখন নিচের খারাপ লাগছে এই ভেবে কি করে পারলাম এমন একটা স্বপ্ন দেখতে, তাও এমন একটা মানুষকে নিয়ে যার মধ্যে বিন্দুমাত্র ম্যানার্স নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমার তো স্বপ্নের কথা ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছা করছে। আমার ভাবনার মাঝেই কয়টা বাজে দেখার জন্য ফোন হাতে নিয়ে স্ক্রিনে আলো অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা 2:04-5। তার মানে এখন গভীর রাত, আর আম্মু বলে গভীর রাতে স্বপ্ন নাকি সত্যি হয়। তার মানে এই স্বপ্নটা সত্যি হওয়ার চান্স আছে। আর যদি এই স্বপ্নটা সত্যি হয়, তাহলে আমি তো বাঁচতে বাঁচতে ইন্নালিল্লাহি পড়তে হবে যে কোনো সময়, কথা ছাড়ায়। বাহির থেকে এখনো চিৎকার চেঁচামেচি শব্দ এখান পর্যন্ত আসছে। হয়তো সবাই এখনো স্টেজে বসে আড্ডায় মেতে আছে। অবশ্য আমিও ছিলাম সবার সাথে, কিন্তু ভাইয়া আমাকে জোর করেই রুমে পাঠিয়ে দেয়, তাই বাধ্য হয়ে রেগেমেগে শাড়ি পরেই বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়েছিলাম তখন। তাই এখন ভাইয়ে বসো আছে কিনা চলে গেছেন তাও বলতে পারছি না কিছু। আমার এত এত চিন্তা ভাবনায় পিছনে ফেলে আবারও বেরিয়ে পড়লাম সবার উদ্দেশ্য। যেহেতু কাঁচা ঘুমটা ভেঙে গেলাম, তাই সবার সাথে আড্ডা দিব বলে ঠিক করলাম। আচ্ছা, যেতে যেতে পরিচয়টা আগে দিয়ে নেয়। আমি রিক্তা ইসলাম মায়া। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম সে হলো আমার বড় ভাইয়ের বস আব্রাহাম রিদ খান। একজন বিজনেসম্যান মানুষ। তবে উনার রাগটা একটু নাকের ডগায়। যা বলে তাই হতে হবে। তার উপর কোনো রকম কথা চলে না কারো। বলতে গেলে ঘাড় তারা মানুষ। সাথে একরুখা পদবিটাও যুক্ত করতে পারেন। সাথে লোকটা একটু সুন্দর টুন্দর আছে। আসলে একটু না, অনেকটাই সুন্দর আছে। আমি প্রথম দেখায় মনে মনে এটাই ভেবেছিলাম, ছেলে মানুষ কি এতটা সুন্দর হয় বুঝি। আসলে লোকটার উপর ক্রাশ খেয়েছিলাম। তবে লোকটা স্বভাবে খুব গম্ভীর প্রকৃতির মানুষ। অকারণে সারা দিনে 5টা কথাও বলে কিনা তা নিয়েও সন্দেহ আছে সবার।
কথা বলতে চায় কম। আর আমি মাশাল্লাহ, কথা ছাড়া বাঁচা অসম্ভব। কাজের কথা হোক বা অকাজের জবান চলতে হবে, নয়তো আমার পেটের ভাত সহজে হজম হবে না। আপাতত এখন এতটুকুই থাক, বাকিটা না হয় পরে জেনে নিবেন। আচ্ছা, যায় হোক। হৃদ খানকে আমি তেমন একটা চিনি না, বা এর আগে উনার সাথে আমার কখনো কথা হয়েছে এমন কিছুও না। আসলে আমি হৃদ খানকে মাত্র কাল সন্ধ্যায় দেখলাম, তাও আমার বড় ভাই মানে আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে। আরিফ ভাইয়ার বিয়ে আজ, তাই সে সুবাদে ভাইয়ের বসকেও ইনভাইট করা হয়েছিল আমাদের পরিবার থেকে। হৃদ খান সম্পর্কে যতটুকু আমি শুনেছি সবটাই আমার ভাইয়া কাছ থেকে জানা। আরিফ ভাইয়া সবসময় হৃদ খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে। এজন্য মূলত হৃদ খানকে দেখার প্রবল আগ্রহ ছিল আমার মনে মধ্যে, যেটা কাল পূরণ হলো সরাসরি হৃদ খানকে দেখে। কাল আরিফ ভাইয়া হলুদ সন্ধ্যার এসেছিল হৃদ খান, আর আমার সাথে দেখা হয়েছিল হলুদের স্টেজের সামনে। তিনি অন্তত গম্ভীর মুখ একপাশে দাঁড়িয়ে ছিল চুপচাপ। উনার পিছনে 4-5 জনের মতো বডিগার্ডও দাঁড়িয়েছিল। আমি তাদের দেখেই বুঝেছিলাম। তাছাড়া আরিফ ভাইয়া সবসময় বলতো হৃদ খান বডিগার্ড নিয়ে চলাফেরা করে সেফটির জন্য। কিন্তু আমি এখনো বুঝতে পারি না এই লোকের কেন সেফটির প্রয়োজন হয়। এই লোক তো এমনই মানুষের সাথে কথা বলে না বোবা সেজে থাকে। তাহলে বোবা মানুষের কি শত্রুর থাকে নাকি? এই তো কাল সন্ধ্যা কথা। আমি সবার সাথে হলুদের ঢালা সাজিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। চারপাশে এক পলক চোখ বুলিয়ে পরিবেশটা বুঝে নিলাম। গায়ে আমার হলুদের শাড়ি পরা ছিল। মুখে ছিল হালকা উপর একটু ভারী মেকআপ। সব মিলিয়ে ঠিকঠাক ছিলাম আমি। এক হাতে ছাড়া শাড়ির আঁচলটা ধরে অন্য হাত ফুলের থালা নিয়ে রেখেছিলাম। দুহাতই ব্যস্ত ছিল শাড়ি আর ফুলের থালা সামলাতে। আমি সবার সাথে লাইন বেঁধে স্টেজের সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ফুলের থালাটা স্টেজ রেখে পাশ ফিরতেই চোখে পড়ল হৃদ খানকে। উনি আমার দিকেই তাকিয়ে ছিল পলকহীনভাবে। আমি তাকাতেই চোখাচোখি হলো দুজনার। আমার হঠাৎ তাকানোতে উনি তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আর আমি হা 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 বোকা রানী উনার দিকে সরাসরি ড্যাবড্যাব করে তাকিয়ে ছিলদম চোখ বড় বড় করে। আসলে অনেকটা থতমত খেয়ে গিয়েছিলাম উনাকে প্রথম দেখে, এজন্য সেই মুহূর্তে উনাকে ছাড়া বাকি কিছুই চোখে পড়ছিল না আমার। শুধু মনে হয়েছিল সেই মুহূর্তে উনাকে দেখা ছাড়া আমার আর কোনো বিশেষ কাজ হতে পারে না। তাই নিজের মনে করে দেখছিলাম উনাকে আমি। আমার জীবনে প্রথম ক্রাশ নামক বাসটি তখনই উদয় হয় হৃদ খানকে দেখে। আমার এমন করে তাকানোতে উনি বেশ বিরক্তি হচ্ছিল, তা উনার ফেস দেখেই বুঝতে পারছিলাম আমি। তারপরও আমার কোনো ভাবান্তর হলো না তখন। আসলে তখন কেমন যেন তোবদা খেয়ে গিয়েছিলাম, এজন্য উনার দিকে সরাসরি তাকানোটা আমার মাথায় কাজ করছিল না। আমার সরাসরি তাকানোতে উনি বেশ বিরক্ত হয়ে উনার বডিগার্ডকে উদ্দেশ্য করে আমাকে বলে উঠে, ম্যানার্স শিখিসনি আসিফ? এভাবে তাকিয়ে থাকার কি আছে, ননসেন্স। চোখ নামা, আর আমার সামনে থেকে বিদেয় হ। এখানে যদি আমার সামনে আর একটা মুহূর্তও দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে আই সয়ার আমি তোকে জোস বানিয়ে খাবো, উইথআউট সুগার। কথাগুলো বলেই আমাকে আর চোখে একবার দেখে নিলেন। উনার বডিগার্ড আসিফ উনার কথায় কিছু বুঝতে না পেরে হা করে তাকিয়ে ছিল উনার মুখে দিকে। আর আমি, আমাকে কে পায় উনার সামনে। ভৌ দৌড়ে লাপাত্তা হয়ে গিয়েছিলাম তখনই। হবই না কেন? কি সাংঘাতিক ব্যাপার, একটু তাকাতেই আমাকে জোস বানিয়ে খেতে চাই, তাও চিনি ছাড়া। ভাবা যায় লোকটা কতটা ভয়ানক। উফ। হৃদ খানের সম্মুখ থেকে পালিয়ে এসেই মনে মনে শপথ করেছিলাম উনার সামনে আর যাব না বলে। কিন্তু আমার এই শপথটা আমি দীর্ঘস্থায়ী করতে পারিনি, কারণ যতবার আমি ছাদে উঠেছি ততবার বেহায়া চোখ শুধু উনাকেই দেখেছিল তখন। তবে উনি একটিবারের জন্যও আমার দিকে তাকাননি। শুধু যে আমি একা হৃদ খানকে গিলে খাচ্ছিলাম তা কিন্তু মোটেও নয়, বিয়ে বাড়ির সব মেয়েরাই উনাকে চোখে গিলে খাওয়া টাইপ ছিল। আমার সব কাজিনরা রীতিমতো উনার নামের মালা ঝপতে শুরু করে দেয় ততক্ষণে।
এতে করে অবশ্য আমার কোনো রকম নেগেটিভ রিয়াকশন ছিল না। সুন্দর মানুষ নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক, হোক সে মেয়ে বা ছেলে। একটু প্রশংসা তো থাকবেই তাদের সুন্দরের। উনার ক্ষেত্রেও তাই ছিল। হই হুল্লোড় গান বাজনার সাথে আরিফ ভাইয়া হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে আরিফ ভাইকে হলুদ লাগাতে শুরু করে দেয়। আমিও সবার দলে ছিলাম। তবে স্টেজের একপাশে বসে হাসি মুখে কার্জিন সাথে আরিফ ভাইয়া হলুদ পর্ব দেখছিলাম। বাড়ির বড়রা লাগাচ্ছিল। আমার অমনোযোগীর মধ্যে হঠাৎ করেই আমার পাশের চেয়ারটা টেনে বসে পড়ল আমার চাচাতো ভাই জিসান। বয়সে আরিফ ভাইয়ের সমান হলেও আমার সাথে জিসান ভাই খাতির জমাতে চাই শুরু থেকে। কিন্তু আমার কেন জানি জিসান ভাইয়ার অতি আধিক্যে তা কোনো কালেই পছন্দ হয় না একদম। তাই বরাবরই তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে সবার আড্ডা ছেড়ে উঠতে চায় না বলে বসে রইলাম জায়গায়। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি এনিয়ে বিনিয়ে অনেক কিছুই বলছেন জিসান ভাইয়া আমাকে। আমিও না পেরে একটু আধটু অমনোযোগী হয়ে উনার সেসব কথাগুলো শুনছিলাম। তবে জিসান ভাই, বড় ভাই হওয়া সুবাদে হাসি মুখে কথার উত্তরও দিচ্ছলাম মাঝে মধ্যে। জিসান ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় স্টেজের দিকে তাকাতেই আমার হাসি মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ। কারণ আরিফ ভাইয়ে বস মানে রিদ খান আমার দিকেই অদ্ভুত দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে না রাগ আর না ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমি উনার অদ্ভুত দৃষ্টির মানে বুঝতে পারিনি তখনও। এজন্য আমিও খানিকটা ইতস্তত বোধ করে বারবার তাকাচ্ছিলাম উনার দৃষ্টির দিকে। এজন্য বারবার চোখাচোখি হচ্ছিল উনার অনল দৃষ্টি সাথে আমার। আমাদের দুজনের দৃষ্টি ববলের মাঝেই কেউ একজন আলতু ছুঁয়ে দেয় আমার গাল। নরম হাতের ছোঁয়ায় আমি তৎক্ষণাৎ চমকে উঠে নিচে তাকাতেই চোখে পড়ল 5 বছরের ছোট একটি ছেলেকে। ছেলেটি আমার খুব আদুরে। আমার বড় আপুর একমাত্র ছেলে মাহাদি সরকার। ওহ আমার গাল ছুঁয়ে আদুরে গলায় মামুনি মামুনি ডাকছে বারবার। আমি মাহাদিকে দেখে তৎক্ষণাৎ দুহাতে ঝাপটে কোলে তুলে নিলা। আদুরে সহিত ওরে গালে ওই গালে পরপর করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ওহ তৎক্ষণাৎ এক আঙ্গুল তুলে ইশারা করে আরিফ ভাইয়াকে দেখায় আমাকে ডাকছে বলে। আমি মাহাদিকে জিসান ভাইয়ার কাছে রেখে আরিফ ভাইয়ার উদ্দেশ্য স্টেজের দিকে এগিয়ে গেলাম। আরিফ ভাইয়ার পাশে দাঁড়াতেই ভাইয়া আমাকে দেখে ঝটপট তাড়া দিয়ে বলে উঠে, মায়া আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে নিচে চলে যাক। তোর ছাদে থাকার দরকার নেই। আয় তাড়াতাড়ি আয়, হলুদ লাগাবি। ভাইয়া কথায় অবাক হলাম আমি। আমার ভাইয়ে হলুদের আমাকে থাকতে মানা করছে, আমারই নিজের ভাই। এটা আমার কাছে বেশ অপমানজনক মনে হল। তাই রাগান্বিত আমি অতিরিক্ত অপমানের ঘোরে রাগে মুখে কিছুই বলতে পারলাম না আরিফ ভাইকে। এজন্য চেতে গাল ফুলিয়ে রাগে হনহন করে চলে আসি আরিফ ভাইকে হলুদ না লাগিয়েই নিজের রুমে। রাগের দুঃখের কান্না চলে আসার উপক্রম হতেই বালিশে মুখ গুজে জেদ ধরে বিছানায় পড়ে থাকতে থাকতে কখন যে এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়েছিলাম আর মনে নেই। আমার ঘুরের রেশ গভীর হতেই তখনই রিদ খানকে নিয়ে বাজে স্বপ্নটা দেখেছিলাম আমি। অবশ্য এতে আমারও দোষ ছিল, কারণ রিদ খানকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু উনাকে ভেবে সময় পার করেছি বলে এজন্য রাতেও উনাকে নিয়ে বাজে স্বপ্ন দেখা আমার। বর্তমান ঘুমের রেশ কাটিয়ে বাহিরে বের হলাম। আমার আশেপাশের কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়েই ছুটলাম ছাদের দিকে। বেশ রাত হওয়ায় মনে করেছিলাম হয়তো আরিফ ভাইয়ার হলুদের অনুষ্ঠান শেষ। আমার কার্জিনরা হয়তো সবাই মিলে আড্ডা দিচ্ছে এই ভেবে এগোচ্ছিলাম ছাদের দিকে। কিন্তু ছাদে সিঁড়ি কাছে আসতে মুখোমুখি হয় রিদ খানের সাথে। হয়তো উনিও বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। অনাকাঙ্ক্ষিতভাবে উনার সাথে আমার মুখোমুখি হতেই আমি খানিকটা পাথর মূর্তির ন্যায় ঠায় জায়গায় দাঁড়িয়ে গেলাম নড়াচড়াবিহীন। উনার কুঁচকানো শক্ত দৃষ্টি ছিল আমার ঘুম জড়ানো চোখ মুখের দিকে। আমি ভীতু চোখে উনাকে দেখে আমাদের আশেপাশে তাকায় স্বপ্নের কথা ভেবে।
কিন্তু আমাকে সবচেয়ে বেশি যেটা অবাক আর ভয়ার্ত করেছিল সেটা হলো আমার স্বপ্নে দেখা জায়গাটা আর আমাদের বাস্তবে দাঁড়িয়ে থাকা জায়গায় একই ছিল। আমি সেইম জায়গায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখে উনার দিকে তাকিয়েছিলাম। আমার ঠিক সামনে সিঁড়ি কৌঠায় উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হঠাৎই এগিয়ে আসতে লাগলো আমার দিকে দৃষ্টি স্থির রেখে। আমি উনার এমন আগানো দেখে ভয়ে নিজের দুহাতে তৎক্ষণাৎ ঠোঁট চেপে ধরি শক্ত করে যাতে উনি আমাকে কোনো রকম কিস করতে না পারে এজন্য। আসলে আমি স্বপ্নের কথা চিন্তা করে ভয়ে সিঁটিয়েছিলাম এজন্য বুঝতে পারছিলাম না যে আমার একান্ত স্বপ্নের কথা উনার কান অবধি এখনো পৌঁছায়নি। আমার অস্থির ভয়ার্ত দৃষ্টি ভঙ্গি দেখে থেমে যায় হৃদ খানের চরণ। খানিকটা সময় আমাকে উনি কপাল কুঁচকে দেখে আবারও এগিয়ে আসতে চাইল। তার ধীর হাঁটা দেখে ভয়ে কলিজা শুকিয়ে উঠল আমার। তাই আর এক মুহূর্তেও দাঁড়ায়নি উনার হৃদ সামনে ভয়ে তক্ষুনি দুহাতে ঠোঁট চেপে উল্টো ঘুরে দৌড়ে পালিয়েছিলাম নিজের রুমে। আমার এমন কাজে হয়তো উনি ব্যাভাচ্যাকা খেয়েছে এটা আমি না দেখেই বুঝতে পারি। খেলে খাক, আমার কি, আমি বাঁচলেই হলো বাকি সব গোল্লায় যাক। আসলে একটা কথা আছে না, চাচা আপন জান বাঁচা। এই মুহূর্তে আমার দশাও সেইম হয়েছে। অবাস্তবিক কাল্পনিক হৃদ খানের কিস থেকে বাঁচার জন্য আমার এত অস্থিরতা। ঘুম ঘুম চোখে হাতে ব্রাশ নিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি, সাথে বাড়ির ডেকোরেশন ও চোখ বুলিয়ে চলছি ভাইয়া বিয়ের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। আমাদের বাড়িটা বেশ বড় তা কিন্তু নয়, আমরা মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা, অল্প স্বল্পতায় আমাদের আনন্দ বিরাজ করে। দুতলা বিশিষ্ট বাড়িটি আমাদের, উপর নিচ মিলিয়ে 8 বিশিষ্ট রুম রয়েছে এই বাড়িটিতে। ভাইয়া আমি উপরে থাকলেও মা বাবা উপরে থাকতে নারাজ, তাই তারা দুজনই নিচ তালার বাসিন্দা। বাকি রুমগুলো অতিথিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তবে খাওয়া দাওয়া পর্বটা আমাদের নিচেই করতে হয়। মাঝে মাঝে মনে হয় আমি নিজ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রয়েছি, ওই যে যখন ভাইয়ার সাথে নিচে খাবার খেতে আসি তখন নিজ বাড়িতে ভাড়াটিয়া টাইপ ফিলিংস আসে। যাই হোক, আমাদের বাড়ির বাহিরের ছোট একটা বাগানও আছে, এতেই আমাদের খুশির ঢের পড়ে বাড়ির আঙ্গিনায়, আর সেই খুশি দুহাতে মুঠোয় করিয়ে ছড়িয়ে দেয় সবার মাঝে। এবারও তাই হচ্ছে ভাইয়া বিয়ে নামক আমেজের মাধ্যমে। আত্মীয় স্বজনরা সবাই এসেছে ভাইয়া বিয়েতে, সবাই আনন্দে মুখরিত হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। সর্বাধিক থেকে হই হুল্লোড়, চিৎকার, চেঁচামেচি, মেতে আছে সবাই। বড়রা কাজে আর ছোটদের আনন্দের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই আন্দোলন, আর আমি ঘুম ঘুম চোখে সবাইকে এক পলকে পর্যবেক্ষণ করে নিলাম। সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে উঠেছে, তাই তাদেরকে তাদের মতো করে থাকতে দিয়ে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম ভাইয়া রুমে দিকে। উদ্দেশ্য ভাইয়া রুমে ফ্রেশ হব, কারণ নিজ রুমের অবস্থা করুন, আমার সব বান্ধবীরা ভিড় জমিয়েছে সেখানে। তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাকে। ভাইয়া রুমে আপাত কেউ থাকবে না, তাই চুপি চুপি গিয়ে ফ্রেশ হয়ে আসবো সেখান থেকে। ধীর পায়ে এগিয়ে গেলাম ভাইয়া রুমে দিকে, বিনা বাক্য ও শব্দ বয়ে আস্তে করে দরজা খুলে ঢুকে পড়লাম ভাইয়া রুমে। পরে আস্তে করে দরজা লাগিয়ে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল আবছা আচ্ছন্ন অন্ধকার রুমটি, সাথে বেডে কেউ কাঁথা মুড়িয়ে উপুর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি এক পলক তাকিয়ে থেকে ভাইয়া হবে ভেবে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, কারণ আমি জানি ভাইয়া ছাড়া ভাইয়ার রুমে একটা মাছিকেও আসতে দেয় না। তাই নিশ্চিত হয়ে ওয়াশরুমের গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে আয়নার সামনে এলোমেলো চুলগুলো ছেড়ে নিজ হাতে হালকা হালকা গুছিয়ে নিচ্ছি, তখনই টুং শব্দ কানে আসতেই চমকে পাশ ফিরে তাকায় আমি। ভাইয়া তখনও উপুর হয়ে শুয়ে আছে, আর ভাইয়া মোবাইলে মেসেজ আসছে সেই কখন থেকে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। খেয়াল থাকবেই বা কী করে, নিশ্চিত সারা রাত ভাবির সাথে প্রেমময় কথা বলে বলে পার করেছে, তাই এখন অবধি পড়ে ঘুমাচ্ছে। আল্লাহ, কি প্রেম ভাবা যায়। বারবার টুং টুং শব্দে কৌতূহল চোখে কপাল কুঁচকে এলো আমার। এত কিসের মেসেজ আসছে ভাইয়ার? 5 সেকেন্ডও দম নিতে পারছে না ব্যক্তিটি। পরে ভাবি হতে পারে ভেবে সুশীর নিঃশ্বাস ফেলাম, কারণ নিশ্চিত ভাবি কোনো প্রয়োজনে বোধের জন্য ভাইয়াকে এত এত মেসেজ করছে। তাই নিজের শত শত চিন্তা পিছনে ফেলে এগিয়ে গেলাম বিছানার উপর ফোনটির দিকে। ফোনটি ভাইয়া পাশে বালিশের নিচে হবে, কারণ শব্দটি সেখানে থেকেই আসছে। তাই ভাইয়ার মাথা উপর দিয়ে ঝুঁকে উপুর হয়ে ফোনের জন্য হাত বাড়ায় আমি। ভাইয়া উপুর হয়ে শুয়ে থাকায় ভাইয়া মাথা আমার পেটের নিচে, তবে কোনো রকম স্পর্শ লাগেনি ভাইয়া সাথে।
নিজের মতো করে ফোন খুঁজে চলছে আমি, কিন্তু বারবার ব্যর্থ হতে হচ্ছে আমাকে। এদিকে ওদিকে ফোন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। তারপর অনাকাঙ্ক্ষিত ফোনটি অনুসন্ধান চালিয়ে যাচ্ছি, ব্যর্থ হয়ে ধূপ করে বসে পড়লাম ভাইয়া মুখে সামনে। চারপাশে অন্ধকার হওয়ার ভাইয়া চেহারাটা স্পষ্ট দেখতে পারছি না আমি, আর না দেখতে চাইছি। নিজের মতো করে আস্তে আস্তে ভাইয়া মাথার নিচের বালিশটি উঁচু করে চুপি চুপি দেখতে লাগলাম। আমার এমন চুপচুপি কাজে নড়েচড়ে উঠে ভাইয়া, ঘুমের ব্যাঘাত ঘটায় নড়েচড়ে আবারও আগের ন্যায় ঘুমিয়ে পড়ে। আমি ভীতু চোখে কিছুক্ষণ থেমে থেকে আবারও নিজের মতো করে খুঁজা ঝাড়ি রাখি। অপ্রত্যাশিত ফোনটি খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে নিজের মাথাটা খানিকটা উঁচু করে দেখতেই ঘটে গেল অপ্রত্যাশিত একটি কাজ। আমার ঠোঁটের মুহূর্তের কারো ঠোঁট ছুঁয়ে গেল, একত্রিত হলো দুজনের ঠোঁট। আমি মাথা উঁচু করাতেই উনিও নিজের মাথা উঁচু করেন হয়তো কে উনার সামনের দেখার জন্য, আর তখনই ঘটে এই অত্যাশিত কাজটি। আমি পাথর মূর্তির মতো ফ্রিজ হয়ে জায়গায় বসে রইলাম। এমন অপ্রত্যাশিত কাজের জন্য মনে হয় ব্যক্তিও প্রস্তুত ছিল না। আমার সাথে সাথে ব্যক্তিটিও শক্তে আছেন। নিজের শকট হওয়া ধাপটা কাটাতেই ব্যক্তিটাকে না দেখে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে যাব, এমন সময় কেউ আমাকে হেঁচকা টানে বিছানায় ফেলে আমাকে ঝাপটে ধরে বিছানার সাথে। কিছু বুঝে উঠার আগেই আমার সাথে এমন কাজটি ঘটায় ভড়কে যায় আমি। মুখ খিচে চোখ বন্ধ করে আছি, আর সাথে এটাও ভাবছি যে ভাইয়া তো আর যাই হোক আমার সাথে এমনটা করবে না, নিজের বোনের সাথে তো আর। ছি ছি ছি, কি সাংঘাতিক কাণ্ড। কিন্তু ভাইয়া রুমে যদি ভাই না থাকে তাহলে কে ছিল ব্যক্তিটি, কাকে আমি চুমু খেলাম? নিজের জীবনের প্রথম চুমু এভাবে খেয়ে নিলাম। না, এই চুমু আমি মানি না। আমি চুমু হবে তো বাকি কিছু চিন্তা ভাবনায় করার আগেই কেউ আমার গাল চেপে ধরে শক্ত হাতে। ব্যথা আমার জান যায় যায় অবস্থা। তখনই সামনে থাকা ব্যক্তিটির কর্কশ কণ্ঠ আমার কানে আসতেই চমকে উঠে সাথে সাথে সামনে দিকে তাকায়। তখনই চোখে পড়ে হৃদ খানকে। উনি শক্ত হাতে আমায় বিছানার সাথে চেপে ধরে রেখেছেন। আমি করুণ চোখে তাকাতেই উনি রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, লিমিটেড, বাহিরের কোনো কিছুই পছন্দ না আমার, তোকেও না। চিপ টাইপের মেয়েদের আমার কোনো কালেই পছন্দ নয়। তোর মতো মেয়েদের আমি জাস্ট ঘৃণা করি, অন্য কিছু নয়। আমার থেকে দূরে থাকবে, নয়তো শরীরে আগুন ধরিয়ে দিব। রেগে চোখ মুখ শক্ত করে উনার এমন কথায় আমি মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেলাম। কি এমন করেছি আমি যাতে উনি আমাকে এতটা খারাপ দৃষ্টিতে দেখছেন? আর আজ যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করেনি, সেটা এমনি এমনি হঠাৎ করে হয়ে গেছে। তাই বলে উনি আমাকে এইভাবে বলবেন? উনার কথায় আমি করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার কেন করছেন? কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করেনি। আমি তো ভাইয়া ফোন খুঁজতে এসে এটা হয়ে গেছে। টলমলে চোখে আমার এমন কথায় উনি আরও খানিকটা এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গালে থাকা হাতটা সরিয়ে নেয় আস্তে করে। পরে কিছু একটা ভেবে সাথে সাথে আমার গলা চেপে ধরে শক্ত হাতে পড়ে রাগে রি রি করতে করতে বলে উঠে, তোর লিমিটেড বাহিরে আমি বাজে, কতটা ভয়াবহ আমি তা তোর চিন্তা ভাবনায় বাহিরে। তাই নিজেকে বারবার আমার সামনে প্রেজেন্ট করাটা বন্ধ কর। আমাকে ধ্বংস লীলায় মেতে উঠতে বাধ্য করিস না, এতে তুইও বাঁচবি, সাথে তোর আশেপাশে আপন জন। তোর মতো মিডল ক্লাস থেকে বিলং করি না আমি, তাই ভদ্র থেকে অভদ্রতায় খেলটায় করে আমার মাঝে বেশি। তোদের মতো এক ঢুক পানি খেতে সারাদিন ভেবে সময় পার হয় না আমার। সমাজ সোসাইটির চিন্তাও নেই, তাই আমাকে আমার মতো করে থাকতে দে, আর নিজের পচা শরীরটা নিয়ে অন্য কোথাও গিয়ে ঘুরে বেড়া। কথাগুলো বলে আমাকে ছেড়ে উঠে পড়েন বিছানা থেকে। আমার দিকে না তাকিয়ে দ্রুততার সঙ্গে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আর আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি বিসর্জন করছি, আর ভাবছি কি এমন করেছি যার কারণে উনি এত বাজে ব্যবহার করছেন আমার সাথে? কিসের এত রাগ ঝাড়লেন উনি আমার উপর? আমি তো আগে কখনোই দেখিনি উনাকে, না কখনো সামনে গিয়েছি উনার। তাহলে কেন উনি আমাকে বারবার বলছেন উনার সামনে নিজেকে প্রেজেন্ট না করতে? দুঃখকষ্টে ভারাক্রান্ত মন নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। দুহাতে নিজের চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে নিজের রুমে যাব। আর পিছনে ফেলে যাব অসভ্য বাজে লোকটাকে। আর যাই কিছু হোক না কেন,
এই রুমে যা হয়েছে কাউকে বলা যাবে না, এতে করে ভাইয়ার বিয়ের ও চাকরিতে ব্যাঘাত ঘটতে পারে, তাই আমার চুপ থাকায় শ্রেয়। আর সবচেয়ে বড় কথা, আমি এই খারাপ লোকের সামনে যাব না আজকে। ভালোয় ভাইয়ার বিয়েটা মিটে গেলে ওনাকেও আর দেখতে হবে না আমার। এমন সব চিন্তা ভাবনায় মনস্থির করে যেতে লাগলাম নিজের রুমের দিকে, আর পিছনে ফেলে গেলাম হৃদ নামক গুন্ডাটাকে। রাস্তার পাশ কার্নিক ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, চোখে মুখে হালকা বিরক্তি। আর আমার এই বিরক্তি কারণ হলো আমার পঞ্চ বান্ধবীরা। আজ শিলার জন্মদিন, তাই আজ আমি সহ বাকি 4 বান্ধবী মিলে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। পরে সেখান থেকে ঘোরাঘুরি তো থাকবেই, এটা আমাদের প্ল্যান ছিল। সাথে ছিল ষষ্ঠ বান্ধবীরা, একসাথে শাড়ি পরব, শাড়ির কালার থাকবে সিঁদুর লাল। সবই ঠিক আছে, শাড়িও পরেছি, কিন্তু আমার গুণধর বান্ধবীরা এখনো আসা নাম নিচ্ছে না। আর আমি সেই কখন থেকে পাজি মেয়েদের জন্য অপেক্ষা করছি, সেই দিকে কারো কোনো খেয়ালই নেই। সবাইকে সকাল 1:00 দিকে থাকতে বলা হয়েছে, অথচ এখন আমি আর শিলা ছাড়া বাকি সব হাওয়া হয়ে গেল। একঝাঁক রাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমি আর শিলা। খানিক বাদে এক এক করে হাজির হতে থাকে আমার অতি গুণধর বান্ধবীরা। ওদের দেখেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি কপাট রাগ দেখিয়ে বলে উঠি, সেই আপনারা এসে ধন্য করেছেন আমাদের, না আসলে কি করা থাকতো আমাদের, আমরা অতি ধন্য আপনাদের পেয়ে। দাঁতে দাঁত চেপে আমার এমন রেগে যাওয়াতে মুহূর্তেই সবার চোখে মুখে অপরাধী ও অসহায় বোধটা ফুটে উঠে। কি করেছে বুঝতে পেরে এক পলক শিলার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে রূপা বলে উঠে, সরি রে, বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে, প্লিজ প্লিজ ক্ষমা করে দে, আর রাগ করে থাকিস না জানু প্লিজ। বলেই রুহি সহ বাকি সবাই জাপটে ধরে আমাকে আর শিলাকে। নিজের রাগটা আর ধরে রাখতে না পেরে পঞ্চ বান্ধবীর সাথে মেতে উঠলাম আনন্দে। পরে একসাথে বেরিয়ে পড়লাম গন্তব্যহীন মঞ্জিলের খাওয়াদাওয়া আড্ডায় মেতে উঠেছি আমরা ষষ্ঠ বান্ধবীরা। গুলশান 2 নাম্বার সেক্টরে একটা রেস্টুরেন্টে আমাদের এই আড্ডার আসর জমে উঠেছে। আমাদের সেই আড্ডায় আমরা সবাই মন্ত হয়ে আছি, আর আমাদের সেই আড্ডা ব্যাঘাত ঘটে পাশ থেকে কেউ চেয়ার টেনে বসে পড়ায়। চেয়ারের শব্দ কানে আসতেই সবাই চমকে পাশ ফিরে তাকায়। তখনই চোখে পড়ল জিসান ভাইয়া হাসিমুখ। উনি হাসিমুখে আমাদের দিকে তাকিয়ে আছে। উনাকে এখানে দেখে আমরা সবাই সাথে সাথে থমথমে খেয়ে গেলাম, কারণ জিসান ভাইয়াকে এ মুহূর্তে এখানে মোটেও আশা করিনি আমরা কেউ। আমাদেরকে এভাবে থমথমে খেয়ে বসে থাকতে দেখে নড়েচড়ে বসে জিসান ভাইয়াকে নড়েচড়ে বসতে দেখে শিলা ইতস্তত বোধ করে আমাদেরকে জানায়, ওহ নাকি জিসান ভাইয়াকে আসতে বলেছিল। শিলার এই অতি আদিক্ষেতা পছন্দ হলো না আমার, তাই নিজের বিরক্তি ভাবটা মুখে প্রকাশ না করে জিসান ভাইয়াকে সাই জানালাম আমি। হাসি ঠাট্টায় গল্পের সময় পার করছি আমরা, তখনই বিকট শব্দ কানে আসতেই আমার চমকিয়ে পিছন ফিরে তাকায়, আর সাথে সাথে সবার চোখে মুখে ভয় আর আতঙ্কিত চাপ ফুটে ওঠে। কারণ কয়েকজন কালো পোশাকধারী লোক একটা লোককে নিজের ইচ্ছা মতো করে রক্তাক্ত করছে রেস্টুরেন্টে এর ভিতরে, সাথে রেস্টুরেন্টের ভিতরে সবকিছু ভাঙচুরও করছে। তাদের কিছু বলা বা করা সাহস করও হচ্ছে না, সবাই ভয়ে সিটিয়ে আছে, সাথে তরতর করে কাঁপছে সবার হাত পা। তাদের সামনের ব্যক্তিটিকে দেখে যার যার জায়গাটায় দাঁড়িয়ে, আর তাদের সামনে একটা চেয়ারে আরাম করে পায়ে ওপর পা তুলে বসে আছে তাদের বসো। আমরা তাদের পিছনে হওয়ায় বসো ফেস দেখতে পারছি না। ব্যক্তিটিকে আরও কিছু কালো পোশাকধারী বডিগার্ড চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি গম্ভীরভাবে এক হাতে একটা ছোট বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওনার এমন কাজে মনে হচ্ছে এখানে কোনো কিছুই হচ্ছে না, সবটাই স্বাভাবিক। বডিগার্ডদের এই হৃদয়বিহীন মারে আর রক্তাক্ত ব্যক্তিটি আত্মচিৎকারে মুহূর্তের কলিজা কেঁপে কেঁপে উঠছে আমার। রুখতে আমার প্রচণ্ড রকম ফোবিয়া আছে, তাই ভয় চোখ ঝাপসা হয়ে আসছে আমার। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম বাসা বেঁধেছে। হাতের উল্টো পিঠে নিজের কপালের ঘামটা মুছে দ্রুত এগিয়ে গেলাম সেদিকে। সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ে আবারও সেই রক্তাক্ত ব্যক্তিটিকে। বডিগার্ডগুলো নির্দয় ভাবে মারছে ব্যক্তিটিকে।
সবটা সবাই দেখো, কারো মুখে কোন কথা নেই, আর না আছে কোনো প্রতিবাদ। পরিবেশটা নীরব, থমথমে, চারদিকে নিস্তব্ধ হয়ে গেছে, শুধু রক্তাক্ত ব্যক্তির আর্তনাদ ভেসে আসছে সবার কানে। তখনই চেয়ারে বসে থাকা লোকটি উঠে দাঁড়িয়ে রক্তাক্ত ব্যক্তিটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে পাশে এক হাত বাড়িয়ে দেয়। তখনই পাশ থেকে একজন বডিগার্ড দ্রুততার সঙ্গে একটা বন্দুক হাতে ধরিয়ে দেয়। বন্দুকটি হাতে পাওয়ার সাথে সাথে তাক করে ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটির দিকে শ্যুট করার জন্য। এমন পরিবেশ দেখে ভয়ে হিতাহিত জ্ঞান হারায় কাঁপা কাঁপা স্বরে আমি বলে উঠি, প্লিজ মারবেন উনাকে, উনি মরে যাবে তো, ছেড়ে দিন উনাকে প্লিজ। আমার এমন হঠাৎ কথা বলায় সবাই চমকে আমার দিকে তাকায়, চোখ বড় বড় করে। এই মুহূর্তে আমার এইরকম কথাগুলো বলে তাদের কাজের ব্যাঘাত ঘটানোটা মোটেও ঠিক হয়নি, তা সবার ফেস দেখেই বোঝা যাচ্ছে। হয়তো আজ আমারও রক্তাক্ত ব্যক্তিটির সাথে শেষ দিন হবে। আমার এমন কথায় সামনে থাকা ব্যক্তিটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তের শোক খেয়ে পাথর মূর্তি মতো দাঁড়িয়ে রইলাম, কারণ আমার সামনে হৃদ খান দাঁড়িয়ে আছে, হাতে বন্দুকটা রক্তাক্ত ব্যক্তির দিকে তাক করে। উনি আমাকে এখানে এই মুহূর্তের দেখবে হয়তো আশা করেনি, তাই আমাকে দেখার সাথে সাথে কপাল কুঁচকে এলো উনার। পরে আমার দিকে তাকিয়ে থেকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আমাকে দেখে নেন উনি, আর আমি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছি উনার সামনে। হৃদ খানকে আমি ভাইয়ার বিয়ের পরে আর দেখিনি একটা মুহূর্তের জন্য। ভাইয়ার বিয়ের হয়েছে আজ 1 মাসের বেশি হবে, সবটাই স্বাভাবিক আছে, কিন্তু আবারও হৃদ খানের সামনে দাঁড়িয়ে পড়ব কখনো ভাবিনি আমি। এবার কি হবে আমার, কে বাঁচাবে এই হৃদ নামক ভয়ানক ব্যক্তি থেকে? আমি উনাকে এমতো অবস্থা দেখে মুহূর্তেই আমার ভয় লাগার ধাপটা কয়েক গুণ বেড়ে যায়, কারণ উনার ভাষ্য মতো যদি পড়ে কখনো উনার সামনের আমি পড়ি তো সেই দিন হবে আমার শেষ দিন। আর আজকে উনাকে আমি এই রূপে দেখব ভাবতেও পারিনি। উনাকে দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগে। পরে টলমলে চোখে এক পলক ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটাকে দেখে আবারও উনার দিকে তাকায়। উনি তখনও শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। উনাকে এমন করে আমার দিকে তাকাতে দেখে আমি বারবার কেঁপে কেঁপে উঠছি। আমাকে কাঁপতে দেখে জিসান ভাইয়া পাশ থেকে আমার দু বাহু চেপে ধরে শক্ত করে। পরে আমাকে নরমাল করার জন্য জিসান ভাইয়া এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হালকা নড়াতেই মুহূর্তের উনি হৃদ চোখ মুখ শক্ত করে রেগে আমার দিকে তাকিয়ে থেকে পর পর 6টা গুলি বসায় রক্তাক্ত ব্যক্তিটির কপাল বরাবর। রক্তে ছিটা ভেসে যায় পুরো ফ্লোর, সাথে গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত ব্যক্তিটি নিতান্ত দেহটি। পরে সাথে সাথে উনি রেগে টগবগে রক্ত লাল চোখে আমার দিকে হাতে থাকা বন্দুকটা তাক করে। উনার আমার ওপর এমন হঠাৎ রাগের কারণ বুঝতে পারছি না, তাই টলমলে চোখ উনার দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তেই আমি রক্ত আর ভয় দুটোতেই প্রচণ্ড উত্তেজিত হয়ে আর কিছুই নিতে পারিনি। ঝাপসা হয়ে এলো আমার চোখে, টলমলে চোখে উনার দিকে তাকিয়ে থেকে ঢলে পড়ি ফ্লোরে। অসহ্য মাথা ব্যথার সাথে পিটপিট করে চোখ খুললাম আমি, নিজের অবস্থান বুঝার জন্য চোখ মুখ হালকা কুঁচকে ফোলা ফোলা চোখ নিয়ে চারপাশে নীরবে তাকায়। চোখে সামনে সবকিছু ঝাপসা দেখতে পেয়ে ধীর গতি হালকা নাড়াচাড়া করতেই নিজেকে আবিষ্কার করি বাধা অবস্থায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আমার চারপাশে। প্রথমে বিষয় বুঝতে আমার খানিকটা সময় লেগে যায়, পর মুহূর্তে নিজের অবস্থান বুঝতে পেরে আতঙ্কে উঠি আমি। আমাকে একটা চেয়ারের সাথে বাঁধে রাখা হয়েছে শক্তভাবে, কিন্তু কেন রাখা হয়েছে তা আমি জানি না। সাথে সাথে আমার মাথায় একঝাঁক প্রশ্নের ঝুলি উদয়ন হয় মুহূর্তেই, যেমন আমি এখানে কেন, আমাকে এখানে কে বেঁধে রেখেছে, আমি এখানে কিভাবে আসলাম, ইত্যাদি এমন আরও অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রচণ্ড উত্তেজনায় আমি এই মুহূর্তের বিশেষ কিছু মনে করতে পারছি না, তাই প্রশ্নের প্যারাটা থেকেই গেল আমার মাথায়। নিজের প্রশ্নের উত্তর না পাওয়া আশায় আর নিজেকে বন্দিবাসী হতে দেখে মুহূর্তেই অস্থির হয়ে উঠলাম আমি, আর সেই অস্থিরতা রেশ ধরে কান্না করে বসি আমি, সাথে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে করতে বলে উঠে, হ্যালো, কেউ আছেন এখানে? আমাকে কেন এখানে বেঁধে রেখেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাসায় ফিরে যেতে চাই, আমাকে যেতে দিন। কথাগুলো বলেই হু হু করে আবারও কান্না করে বসি আমি। কি করব কিছু ভেবে না পেরে বারবার চিৎকার করতে থাকি, কারণ আমার চারপাশে পরিবেশটা খুবই ভয়ানক আর থমথমে, গা শিউরে ওঠার মতো। চারদিকে এতটাই নিস্তব্ধ যে বারবার আমারই কান্না আওয়াজ ভেসে আসছে প্রতিধ্বনি হয়ে। ভয়ানক আর বিদঘুটে অবস্থায় পড়ে আছি আমি, আমার কান্না আওয়াজ ছাড়া একটা পোকার আওয়াজও পাচ্ছি না আমি।
এই মুহূর্তে কি করব আমি কিছুই জানা নেই আমার বারবার পরিবারের কথাই মনে হচ্ছে আমার তাদের সাথে আমার আর দেখা হবে কি না তাও জানি না আমি কিছুই জানি না আমি শুধু জানি আমাকে কেউ বেঁধে রেখেছে এই অন্ধকার রুমটিতে কান্না করতে করতে একটা সময় চুপ করে যায় আমি এতক্ষণ উত্তেজিত হয়ে কান্না ফলে আমার কিছুই মনে পড়ছিল না কিন্তু এখন চুপ থাকার ফলে সবটাই স্বাভাবিক লাগছে আমার কাছে সাথে মনে হতে লাগলো একে পর এক করে সবটা ঠিকঠাকভাবে সবটা মনে করতেই আতঙ্ক উঠলাম আমি ভয়েরা যেন মুহূর্তের আবারও আমাকে গ্রাস করল শক্তভাবে চোখে সামনে ভেসে আসতে লাগলো সেই ভয়ানক স্মৃতিচারণ আমি মুহূর্তেই কেঁপে কেঁপে উঠি সেই সব মনে করে কারণ আজ দুপুরের আমরা সবাই একসাথে ছিলাম হৃদ খানের সামনে উনি আমার মাথায় নিজের বন্দুকটা তাক করেছিল তারপর আমার আর কিছুই মনে নেই জ্ঞান হারায় আমি সেখানেই আমার সাথে আমার আরও পঞ্চ বান্ধবী ছিল জিসান ভাইয়া ছিল বাকিরা সবাই কোথায় তাহলে ওরা কি আমার সাথেই আছে নাকি ওরা কেউ নেই আমাকে শুধু একা বেঁধে রাখা হয়েছে এমন সব প্রশ্নের সাথে সাথে আবারও আমার শরীরটা নেতিয়ে পড়ছে মুহূর্তেই কারণ আমি প্রচণ্ড উত্তেজনা বিষয়টি কোনো কালেই নিতে পারি না সাথে আবার এতক্ষণ কান্না ফলে মাথাটাও জিম ধরে আছে তাই গুংরাতে গুংরাতে হেলিয়ে পড়ি চেয়ারে বাঁধা অবস্থায় প্রচণ্ড ঠান্ডা কিছু আমার ওপরে পড়ছে অনুভব করাই ধরফরিয়ে উঠি আমি কিন্তু উঠা আর হলো কই আমার মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়টি মনে পড়ে গেল আমার কারণ উঠার সাথে সাথে থামতে হয় আমাকে হাতে টান অনুভব করাই আমাকে চেয়ারের সাথে বাধা হয়েছে বিষয় খেয়াল করতেই সামনে তাকায় আমি সাথে সাথে পড়ে পড়ল লাল বালতি হাতে হৃদ খানকে উনাকে লাল বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার আর সাথে সাথে চিন্তা ভর করল মাথায় আচ্ছা উনি কি নিজের বিজনেস ছেড়ে বালতির ব্যবসা করাই নেমে গেল নাকি আর তার সেই লাল বালতি জন্যই আমাকে ধরে বেঁধে রাখা হয়েছে এখানে নিজের লাল বালতি আমার কাছে বিক্রি করার জন্য আচ্ছা লাল বালতি ছাড়া কি অন্য কোনো বালতি পাওয়া যাবে না উনার কাছে আজব মানুষ উনি একটা লাল বালতি বিক্রি করার জন্য আমাকে এখানে এইভাবে ধরে বেঁধে রাখার মানে হয় আমাকে বললেই হতো আমি না হয় আম্মুকে বলে একটা লাল বালতি কিনে নিতাম উনার থেকে আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে আবারও ঠান্ডা কিছু পড়ে আমার মাথায় আমি ভয়ে ধরফরিয়ে উঠি সাথে সাথে পরে নিজের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে ছোট ছোট বরফের গুঁড়ো ডালা হয়েছে পর পর দুই বালতি আমি বরফের প্রচণ্ড ঠান্ডা জমে যাচ্ছি তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কাদু কাদু সুরে বলে উঠি নিব না আপনার লাল বালতি জানতো আমার এমন কথায় উনি চোখ মুখ হালকা কুঁচকে আমার দিকে তাকায় পরে একবার আমার দিকে তাকিয়ে আবারও নিজের হাতে ধরা বালতির দিকে তাকায় উনাকে বালতির দিকে তাকাতে দেখে আমিও সাথে সাথে উনার হাতে থাকা বালতির দিকে তাকায় সাথে সাথে চোখে পড়ল কালো একটা বালতি কালো বালতি দেখে আমার কাছে তখন বিষয়টি চকমকে মতো ছিল যে উনি কালো বালতিও বিক্রি করে তার মানে আমি আরও ভিন্ন কালারের বালতি পাবো উনার কাছে তাই আমি আমার চোখ দুটো বড় বড় করে আবারও প্রশ্ন করে বসি আপনার কাছে কালো বালতিও আছে আমার এমন কথায় উনি কিছু বুঝতে না পেরে হাতে থাকা বালতিটার দিকে তাকিয়ে থেকে জোরে চুরে মারে ফ্লোরে সাথে সাথে আমি কেঁপে ওঠে উনার এমন আচরণে উনার দিকে করুণ ভাবে তাকাতেই উনি আমার সামনে বসে পড়েন চেয়ারের পায়ের ওপর পা তুলে আমি উনাকে এ রূপ বসতে দেখে ও ভাবান্তর হলো না আমার আমি উনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় ফ্লোরে ভাঙ্গা বালতির দিকে দৃষ্টি আমার সেখানেই রেখেই বলে উঠি আমি আপনার ভাঙ্গা বালতি নিব না আমাকে ভালো বালতি দিতে হবে বলেই উনার দিকে তাকায় আমি উনার ফেসটা তখনও ছিল স্বাভাবিক না কোনো রাগ না অন্য কিছু গম্ভীর মুখ বসে আছে আমার সামনে আমাকে উনার দিকে করুণ ভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আয়েশ করে বসে বলে উঠে লুক তোমাকে এখানে বাধা হয়েছে মেরে ফেলার জন্য তুমি কি মরতে প্রস্তুত আছো আমি কাউকে মারতে গেলে তাকে কখনোই পার্সোনাল ভাবে জানতে চাই না আমি কিন্তু তোমাটা চাইছি কারণ তুমি একটা মেয়ে তাই তোমাকে সম্মান দেখানো জন্য বলা আর কি তো তুমি কি বলো উনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তেই এই লোকটা কত নাম্বার পাগল হলে একটা মেয়েকে মরার অফার করে আল্লাহ জানে আমি রাগটা বজায় রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠে আমার ইচ্ছে করছে আপনি নামক প্রাণীটাকে লবণ সাথে অনেক বেশি মরিচ গুঁড়ো মিশিয়ে এমনি এমনি গিলে ফেলতে আপনি এতটা খারাপ কিভাবে হতে পারেন আপনি খারাপ মানুষ আপনি প্রচণ্ড রকমের খারাপ মানুষ একটা আমার এমন কথায় উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকায় পরে রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে
তোমার কাছ থেকে কি আমি সার্টিফিকেট নিতে এসেছি ভালো খারাপের? আগে গুলি করি, তারপর ওপারে গিয়ে হিসাব করিও কে ভালো কে খারাপ, তার আগে নয়। পরে আমাকে ভালো খারাপে সার্টিফিকেট দিতে এসো স্বপ্নে, এখন মেরে দেয় আগে। উনার কথা দমে যায়নি, আমি রাগটা যেন মাথায় চেপে বসেছে আমার, তাই রেগে রি রি করতে করতে বলে উঠি, দেন, মেরে দেন আমাকে, আপনাকে দেখলে বড্ড গা জ্বলে আমার। সাথে এই চিন্তাটাও আসে একটা মানুষ কতটা ভয়াবহ আর খারাপ হলে বাবার বয়সের মানুষকে মারতে পারে। আপনার প্রতি আমার প্রচণ্ড রকমে ঘৃণা আসে বারবার। তোমাকে কি আমি প্রেম করার জন্য বেঁধে রেখেছি? বারবার তুমি ঘৃণা করা কথা শোনাচ্ছ আমায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে। উনি খানিকটা থেমে হাতে তাকা বন্দুকটা ঘুরিয়ে দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, ধার্চ, আই লাইক ইউর ধার্চ, তবে এটা অন্য কারো জন্য তুলা রাখো, আমার জন্য না। আর তোমার ধারণা বাহির আমি খারাপ, তাই আমাকে বারবার খারাপ বলে সম্বোধন করা বন্ধ করো। তোমার সাথে শান্তভাবে কথা বলছি বলে যে আমি শান্ত ছেলে হয়ে গেলাম সেটা কিন্তু মোটেও সত্য না, তাই অহেতুক আমাকে খেপিয়ে লাভ নেই, এতে করে তোমার সাথে সাথে বাকিরাও সমস্যায় পড়তে পারে। আর তো উনাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে প্রশ্ন করে বসি, আমার পঞ্চ বান্ধবী আর জিসান ভাইয়া কোথায় আছে? আপনি কি করেছেন তাদের সাথে? আছে, স্বাভাবিকভাবেই। উনার এমন উত্তর আরও মাথা খারাপ হয় আমার, তাই সে মাথা খারাপ ভাবটা নিয়ে উনাকে আবারও বলে উঠে, আছে মানে কি? তাদেরকে আমার সামনে নিয়ে আসুন, অসভ্য বাজে লোক একটা আপনি। অসভ্য, বাজে, খারাপ, ঘৃণা, এই চারটি শব্দ যে আমার জীবন কতটা ভয়াবহতা সৃষ্টি করেছে তা আমাকে হৃদ খান বুঝায়, ভেঙ্গে গুলিয়ে। আমার মুখে এইসব কথা শুনে আর নিজের ধরে রাখতে না পেরে সাথে সাথে চেয়ার থেকে উঠে এক হাতে আমার গাল আর অন্য হাতে শক্ত করে আমার চুলের মুঠি ধরে, পরে টগবগে হয়ে ওঠা রাগটা দমিয়ে রাখতে না পেরে গাল চেপে ধরা হাতটা আরও শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে উঠে, তোকে আমার সাথে ধাঁচ দেখাইতে মানা করছিলাম না আমি, তারপরও দেখাইলি, আমাকে না আংলাতেও পারতিস। এবার এটার জন্য কতটা চুকাতে হয় তোকে দেখ। বলেছিলাম আমাকে রাগাস না, এবার আমি আমিতে মেতে উঠব, আর সেই সাথে তোকেও পুরাবো বরাবরই। যেটা না করতে চেয়েছিলাম না এবার সেটাই করব আমি। বলেই আমার গাল ছেড়ে দিয়ে জোরে জোরে আসিফকে ডাকতে লাগলো উনি। আমি উনার এ রূপ চিৎকারে দমে যায় ভয়, তাই অশান্ত মনে শান্ত হয়ে বসে আছি উনার সামনে। উনার চিৎকারের সাথে সাথে হতোত্তম হয়ে দৌড়ে রুমে উপস্থিত হয় আসিফ নামক পদার্থটি। থমথমে পরিবেশ দেখে মুহূর্তে চুপসে যায় সেই, আর সেই চুপসে যাওয়া ফেস নিয়ে আমাকে এক পলক দেখে আবারও তাকায় হৃদ নামক অপদার্থের দিকে। আসিফ তাকাতাকি পর্বটা চুকানো আগেই হৃদ নামক অপদার্থে ঝাঁঝালো কণ্ঠে আসে আমার কানে, উনি প্রচণ্ড রেগে আসিফকে কিছু একটা বলছেন করার জন্য, আর সেটা আসিফ বাধ্য ছেলে মতো শুনে মাথা নাড়িয়ে সুমতি জানি প্রস্থান করেন রুম ছেড়ে। 1 ঘণ্টা যাবৎ জিম মেরে বসে আছি আমি, আমাকে যে বাধা অবস্থা থেকে ছেড়ে দিয়েছে এমন কিছুই না, উল্টো আমাকে এক গাধা মশার কামড় সাথে ছেড়ে দিয়ে গেছে পাগলটা। কতটা তার ছেঁড়া পাবলিক হলে একটা মেয়েকে মশার কামড় খাওয়ার জন্য একা রেখে যায় আল্লাহ জানে, একটা কোয়েল পর্যন্ত লাগিয়ে দিয়ে গেল না। ভাবা যায় কত বড় অপদার্থ ছেলেটা। না আমি তো ভাবতেই পারছি না, মাত্র 5 টাকা জন্য আমার সাথে এতটা কিপটামি করছে হৃদ খান, মশার কামড় খাওয়াচ্ছেন আমাকে। ছেহহ, আমাকে বললেই হতো, আমি না হয় লাল বালতিটা সাথে আরও 5 টাকা বেশি দিয়ে দিতাম, তারপরও এতটা কিপটামি, সাংঘাতিক লোক হৃদ খান বাপরে। আমি বাধা অবস্থা রুমের মধ্যে বসে বসে অনেকটা চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছি, মাথাটা যেন স্থির করতেই পারছি না আমি। আমার এমন অস্থিরতা কারণ হলো রাস্তা খুঁজছি এখান থেকে পালানোর জন্য, কিন্তু আপাতত আমি সেই কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না রুমটিতে, কারণ রুমটি বিশাল বড় হলেও সেটি এক দরজা বিশিষ্ট, আর সেটি হৃদ খান বাহির থেকে বন্ধ করে রেখে গেছে, তাই আপাতত আমার পালানোর রাস্তা বন্ধ। তাই হতাশ চোখে আহত হচ্ছি বারবার, এই লোকটাকে যতটা উন্নত ভেবেছিলাম ততটাও উন্নত করতে পারেনি, রুমটিতে আরও একটি দরজাই রাখতে পারল না আমার পালানোর জন্য। ছেহহ, কি আর উন্নতি করবে খারাপ লোকটা।
আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে আবারও কেউ খটখট শব্দ করে দরজা খুলে রুমে প্রবেশ করে। আমার অস্থির চোখ দুটো মুহূর্তেই ছোট ছোট হয়ে স্থির হয় দরজা দিকে। কে রুমে প্রবেশ করেছে তা দেখার জন্য ব্যক্তিটির ছায়ামূর্তিটি অনুসরণ করে। ওপরে তাকাতেই চোখে পড়ল হৃদ নামক ভয়ানক প্যারাবাসীকে। ওহুম একা নয়, সাথে আরও 4-5 জন প্যারাবাসী রয়েছে পিছনে। মানে আসিফ একজন হজুর টাইপ লোক, অন্যজন দুজন উকিল টাইপের লোক। দেখে তো আমার সেরকমটাই মনে হচ্ছে। জাকগে সাথে আরও একজন বাদুর টাইপ লোকও আছে কালো করে, খুব সম্ভবত নাইজেরিয়াটি বডিগার্ড হবে। আহা কি সুন্দর কালার, একদম মন জুড়ানো টাইপ, যা মনের ভিতরে লেগেছে আমার। আমি খুঁটিয়ে খুঁটিয়ে কালো নাইজেরিয়া বডিগার্ডটিকে পর্যবেক্ষণ করছি বেশ মনোযোগ সহকারে। আমাকে এমন করে তাকাতে দেখে হৃদ খান ও চোখ মুখ হালকা কুঁচকে আমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকায় উনার কালো নাইজেরিয়া বডিগার্ডের দিকে। পরে সেই দৃষ্টি আবারও ঘাড় ঘুরিয়ে আমার ওপর নিক্ষেপ করে, আর আমি হা করে তাকিয়ে আছি কালো মানিকের দিকে, যেন এই মুহূর্তের এই কালো মানিক ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না আমার। তাই ড্যাবড্যাব করে তাকিয়ে আছি আমি। আমার এমন তাকানোতে উপস্থিত সবাই আমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকায় কালো নাইজেরিয়া বডিগার্ডের দিকে। থমথমে পরিবেশ, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে বিষয়টা বুঝার চেষ্টা করছে কি এমন দেখছি। কিন্তু আমার এমন করে তাকানোতে পছন্দ হলো হৃদ খানের। সে আমার সামনে সোফায় আরাম করে বসে হাতে ইশারায় আমার সাদের কালো মানিককে চলে যেতে বলল। ইশারা পেয়ে সাথে সাথে রুম থেকে প্রস্থান করল বডিগার্ডটি। সে চলে যেতেই চমকে উঠলাম আমি। কালো মানিক চলে যাচ্ছে বিষয় মেনে নিতে পারলাম না আমি, তাই দ্রুততার সঙ্গে বলে উঠি, আমার কালো মানিক। আমার এমন কথায় থমথমে খেয়ে যায় সবাই, তা তাদের ফেস দেখেই বুঝতে পারছি আমি। আমার দিকে কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। আমি তাদের এমন দৃষ্টি অপেক্ষা করে আবারও বাধা অবস্থায় দরজা দিকে উকি ঝুঁকি মারছি আমার কালো মানিককে দেখার আশায়। ব্যাটার কালারের ওপর ক্রাশ খাইছি আমি, তাই এমনি এমনি তো হার ছেড়ে দেওয়া যাবে না, তাই না? কারো গম্ভীর কণ্ঠ কানে আসতেই মনোযোগ ভস্ম হলো আমার। আমি পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল হৃদ খানের গম্ভীর ফেস। উনি সোফায় আয়েশ করে বসে, পায়ে ওপর পা তুলে, হাতের ইশারায় আমার সামনে লোকগুলোকে কিছু একটা ইশারা করে বসতে বলে। উনার এমন ইশারা পেয়ে বিনা বাক্যয়ে হজুর আর দুজন উকিল টাইপ লোক আমার সামনে বসে পড়ে। আমি তাদেরকে আমার সামনে বসতে দেখে কৌতূহলী চোখে বারবার উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছি যে ব্যাটাগুলো আসলেই কি করছে। উকিল দুটো কিছু পেপারে কিসব লিখালিখি করছে বেশ মনোযোগ সহকারে। তাদের এমন মনোযোগ সহকারে লিখতে দেখে চোখ ছোট ছোট হয়ে আসে মুহূর্তেই। সাথে সাথে একঝুলি প্রশ্নরা ভর করে আমার মাথায়, আর সেই চিন্তার সাথে সাথে চমকে উঠলাম আমি। আল্লাহ, এই অপদার্থ ব্যাটা আমার বাবার সম্পত্তির হাতানোর জন্য উকিল এনে এই ব্যবস্থা করেছে আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখে। ব্যাটা আমাকে ভাঙা লাল বালতিও দিবে, আবার আমার বাবার সম্পত্তিরও নিবে, আমাকে এতটা ঠকাবে। কত বড় মাপের গুন্ডা এই হৃদ খান! ভাবা যায় না, ভাবা যায় না। আমি তো ভাবতেই পারছি না। আমিও দিব না আমার বাবার সম্পত্তির, আর কেন বা দিব? আমাকে একটা কোয়েল পর্যন্ত লাগিয়ে দেয়নি মশার কামড় থেকে বাঁচার জন্য, আর তাকে দিব আমার বাবা সম্পত্তি? মগের মুলুক নাকি হু? আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝেই একজন উকিল আমার দিকে কিছু পেপার এগিয়ে দিয়ে ভয়ে ভয়ে কণ্ঠে বলে উঠে, এটাতে সাইন করে দিন ম্যাডাম। করব না সাইন আমি, নাহুজ সুরে। প্লিজ ম্যাডাম করুন কণ্ঠে। উকিল বাবু করুন কণ্ঠ শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আজব প্রাণী, আমার বাবা সম্পত্তি নিয়ে যাচ্ছে একটা মানুষ জোর করে, আর তাকেই আমি বাবার সম্পত্তি এমনি এমনি দিয়ে দিব? মগের মুলুক পেয়েছে সবকিছু ব্যাটা ফাজিল। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠি, প্লিজ কি? হ্যাঁ, দিব না আমি আমার বাবা সম্পত্তি। জান তো আপনি বাবার সম্পত্তি ভ্যাবাচ্যাকা খেয়ে সব কয়টা পাজিলের দল আমাকে বুলিয়ে বালিয়ে আমার বাবা সম্পত্তি হাতড়াতে চাইছেন। এখন আবার আমার সামনে এমন একটা ভাব করছেন যেন জীবনে সম্পত্তির শব্দটি শুনেনি আমি। উকিল কথা শুনে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, জি, বাবার সম্পত্তি। উনি আমার ভাগে সম্পত্তি হাতড়ানোর জন্য আমাকে এখানে বেঁধে রেখেছেন, আপনাদের দিয়ে পেপারে সাইন করাচ্ছে আমার বাবার সম্পত্তির জন্য। আপনি জানেন না?
আমার এমন কথায় মুহূর্তে সবাই থমথমে খেয়ে বসে আছে, পরে ভীতু চোখে পাশ ফিরে তাকায় হৃদ খানের দিকে। উনি তখনও স্বাভাবিকভাবেই বসে আছে গম্ভীর মুখে, আর এক হাতে একটা ছোট কাচের সীসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বেশ মনোযোগ সহকারে। সবাই উনাকে এতটা স্বাভাবিক দেখে একটা শুকনো ঢুক গিলে আবারও আমার দিকে তাকায়। পরে আমার সামনে বসে থাকা উকিলটি নিজের চুপসে যাওয়া ফেস নিয়ে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, এইগুলা সম্পত্তি পেপার নয়, বিয়ে পেপার ম্যাম। বিয়ে শব্দটি শুনেই কপাল কুঁচকে এলো আমার। কিসের বিয়ে, কার বিয়ে জানার জন্য কপাল কুঁচোকেই আবারও প্রশ্ন করে বসি। বিয়ে? কার বিয়ে? আমার এমন প্রশ্নে পাশ থেকে আসিফ ঝটপট সুরে বলে উঠে, জি বিয়ে, ভাইয়ের বিয়ে আজ, তাই এদের এখানে আনা হয়েছে ম্যাম। কথায় গুলো বলেই আবারও ঝটপট তারা দিয়ে উকিল দুটোকে উদ্দেশ্য করে আসিফ নামক অপদার্থটি বলে উঠে, কি হলো, আপনারা বসে আছেন কেন? কাজ শুরু করুন, ভাইয়ের সাথে ভাবির বিয়েটা শেষ করুন তাড়াতাড়ি। ভাবি শব্দটি কানে আসতেই চমকে উঠলাম আমি। এক পলক হৃদ খানকে দেখে সাথে সাথে চোখ তুলে তাকায় আসিফের দিকে। খানিকটা কৌতূহল নিয়ে বলে উঠি, আপনার ভাই ভাবি বিয়ে করবে বুঝি? আমার এমন কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় আরিফ সহ সবাই। আমার সেদিকে বেশ একটা ভাবান্তর হল না। আমি আছি আমার চিন্তায়। উনি আমাকে উনার বিয়ে খাওয়া জন্য এইভাবে ধরে বেঁধে রেখেছেন ভাবা যায়। কিন্তু আমাকে বললেই তো হতো, আমি না হয় সবাইকে নিয়ে চলে আসতাম উনার হৃদ বিয়েতে। এইভাবে ধরে বেঁধে আমাকে বিয়ে খাওয়ার জন্য রাখার কোনো মানে আছে আজব? আমার এমন কথা শুনে আরিফ কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে উনি হৃদ দাঁতে দাঁত চেপে ধরে সীসাটাকে শক্ত করে চেপে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, নো মোর ওয়াট। বলেই আবারও উকিল গুলোকে উদ্দেশ্য করে বলে উঠে, কাজ শেষ করুন দ্রুত। উনার এমন গম্ভীর টাইপের রাগে কথায় কেঁপে ওঠে উকি বাবু। ভয়ে সিটিয়ে যাওয়ায় অবস্থায় আমার দিকে ভয় ভয় নজরে তাকিয়ে থেকে কাপা কাপা সুরে বলে উঠে, ম্যাম প্লিজ সাইনটা করে দিন। সাইনটা করে দিলে আমার বাবা সম্পত্তি চলে যাবে না তো? উকিল বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, না ম্যাম, ভয় ভয়। সত্যি তো? ভ্রু কুঁচকে, জি ম্যাম। উকিল বাবু কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, অবশেষে আমার বাবার সম্পত্তিতে বেঁচে গেল, এটা ভেবেই আমার মনে শান্তি বয়ে গেল। আর সেই শান্তির রেশ ধরে আবারও বলে উঠে, আচ্ছা আমাকে কি সাক্ষী জন্য সাইনটা করতে হবে নাকি? কিন্তু আপনার ভাবিকে দেখছি না কেন, আর আমার হাতটা না খুলে দিলে সাইটা করব কিভাবে? তাই আমাকে খুলে দেওয়া হোক। আমার কথায় আরিফ এগিয়ে এসে আমার হাতের বাঁধন খুলে দেয়। হাতছাড়া পেতেই আমি দুহাত উপরে তুলে কুড়মুড়িয়ে উঠি। টানা কই ঘন্টা যাবৎ আমাকে এখানে বসে রেখেছে আমি নিজেও জানি না, তাই কোমরটা সাথে সাথে শরীরটাও ম্যাজম্যাজ করছে আমার। চেয়ারে বসা অবস্থায় কুড়মুড়ে উঠছি আমি। পা দুটি আমার ঝিম ধরায়। চেয়ারে ওপর দুই পা ভাঁজ করে আরাম করে বসি আমি। আমাকে এমন করতে দেখে সবাই চোখ ছোট ছোট করে করুণ ভাবে তাকিয়ে থাকে আমার দিকে। আমি তাদের সবার এমন দৃষ্টি অপেক্ষা করে বলে উঠি, আমার পা ব্যথা করছে এখন, সাথে আমার মুডটাও সুইমিং করছে, তাই আমি কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আপনাদের ভাইয়ের বিয়েটা খাবো, ঠিক আছে? আর সাইনটা আমি তখনই করে দিবনে, ওকে? বলেই চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে পড়ি আমি। আমাকে এইভাবে বসতে দেখে তেলেবেগুনে জ্বলে উঠে হৃদ খান। নিজেকে আর ধরে রাখতে না পেরে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, এমনি এমনি সাইনটা করবা নাকি? গুলি খেয়ে সাইনটা করবে? আই সয়ার তোমাকে শ্যুট করতে দ্বিতীয়বার ভাববো না আমি, তাই কোনো কথা না বলে জাস্ট ডু ইট পেপার দেখিয়ে। উনার এমন ঝাঁঝালো কণ্ঠে শুনে খানিকটা ভরকে যায় আমি। উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কলমটা হাতে নিয়ে বিনা বাক্যয়ে সাইনটা করে দেয় আমি। এই লোকের সাথে কথা বলায় বেকার। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে লোকটা। বউকে ধরে না এনে অন্য একটা মেয়েকে বেঁধে রেখেছে বিয়ের সাক্ষী বানানো জন্য। বউয়ের সাইন না নিয়ে আমাকে গুলি করে মারার হুমকি দিচ্ছে বদ লোকটা। আজব পাবলিক সব কয়টা। হুহোহো। নিশ্চিত এই লোকের বউটাও পাগলই হবে। স্বামী পাগল, বউও পাগল, আর বাচ্চাও হবে পুরা পাগল। সব কয়টার পাগলের দল। কথাগুলো ভাবতেই মনে মধ্যে সুখ নামক পাখিটি লাফাতে থাকে প্রচণ্ড গতিতে। আমি সেই সুখে কাতর হয়ে ঘাপটি মেরে গালে হাত দিয়ে বসে পড়ি চেয়ারের
আমার সাইন করার সাথে সাথে হৃদ খানও সাইনটা করে দেয়। দ্রুত পড়ে আবারও কিছু ইশারা করতেই হজুর টাইপ লোকটা কিছু পড়তে শুরু করে দেয়। আমি উনার হঠাৎ কাজে গোল গোল চোখে তাকায় উনার দিকে, বেশ মনোযোগ সহকারে উনার বলা কথাগুলো শুনছি। কৌতূহল হয়ে গালে হাত দিয়ে উনি নিজের মতো করে পড়াটা শেষ করে বলে উঠে, বল মা কবুল। কেন? স্বাভাবিকভাবেই। বিয়ে করার জন্য মা। কাজী সাহেবের এমন কথায় মুহূর্তে আকাশ থেকে পড়লাম আমি। কি বলে এই লোক এই বয়সে এসে আবারও বিয়ে করতে চাই, তাও আমাকে? আল্লাহ, ছি ছি, কি বাজে লোক উনি, বুড়ো বয়সে এসেও বিয়ে করতে চাই। তাই রেগে খানিকটা উঁচু সুর বলে উঠি, ছি, আমি আপনাকে বিয়ে করব না। জান তো আপনি, আসছে বুড়ো বয়সে আমাকে বিয়ে করতে। আমার নাহুজ বঙ্গির কথায় কাজী সাহেব ভ্যাবাচেকা খেয়ে যায় মুহূর্তেই। আমার কথায় কি বলবে কিছুই ভেবে না পেয়ে পাশ ফিরে তাকায় হৃদ খানের দিকে অসহায় দৃষ্টিতে। কাজী সাহেব তাকাতেই হৃদ খান দাঁতে দাঁত পিষে কটমট করে আমাকে উদ্দেশ্য করে বলে, শাট আপ ইডিওট। কোনো কথা নয়, কবুলটা বলে বিয়েটা করো চুপচাপ। বেশি কথা বলাটা আমার পছন্দ নয়। উনার এমন খাপোছাড়া কথায় তেলেবেগুনে জ্বলে উঠলাম আমি। এই লোক বলে কি আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাইছে? আমি সেটা মেনে নিব নাকি? তাই আমিও তেজ দেখিয়ে রেগে উনাকে হৃদ উদ্দেশ্য করে বলে উঠি, বললেই হলো নাকি? আমি কিছুতেই বাবার বয়সী লোকটাকে বিয়ে করব না। আর আপনি শুনুন, কাজীকে উদ্দেশ্য করে, আমি আপনাকে বিয়ে করব না। আমার আপনার ওপর কোনো ইন্টারেস্ট নেই। এবার আপনি আসুন। বলেই ঘাপটি মেরে বসে পড়লাম চেয়ারে। থমথমে পরিবেশ দেখে আসিফ ধীর গলায় আস্তে করে বলে উঠে, ভাবি, উনার সাথে আপনার বিয়ে হচ্ছে না। বিয়েটা হচ্ছে ভাইয়ের সাথে। হৃদ খানকে আঙ্গুল দিয়ে দেখিয়ে আসিফের হাতে ইশারা অনুসরণ করে হৃদ খানকে এক পলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেখেয়ালি ভাবেই গালে হাত দিয়ে বলে উঠি, তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম বুড়ো স্বামী হাত থেকে। উনাকে বিয়ে করতে হবে তাই তো? হৃদ খানকে উদ্দেশ্য করে দেখিয়ে আমার কথায় তুমুল গতিতে মাথা নাড়িয়ে সুমতি জানা আসিফ, যার অর্থ হ্যাঁ, তাকেই বিয়ে করতে হবে আমাকে। প্রথমে কথাটি বিশেষ গুরুত্ব না দিলেও আরিফের মাথা নাড়িয়ে সুমতি জানানোতে সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। হৃদ খানকে বিয়ে করতে হবে ভাবতেই চেয়ার থেকে লাফিয়ে উঠি আমি, আর সাথে সাথে অবিশ্বাস গলায় চেঁচিয়ে বলে উঠে, কি, উনাকে বিয়ে করতে হবে আমায়? অসম্ভব। আমার এমন হঠাৎ চিৎকার করে উঠায় মুহূর্তেই সবাই ভড়কে যায়, কিন্তু হৃদ খান তখনও স্বাভাবিকভাবেই বসে ছিল সোফার ওপর। থমথমে পরিবেশ, সবাই আমার দিকে করুণ ভাবে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি অপেক্ষা করে আসিফের দিকে রাগী ভাবে তাকায়। আমার এমন করে তাকানোতে আসিফ খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, ভাবি, বিয়েটা তো হয়ে গেছে, শুধু কবুল বলে বাকিটা শেষ করে দিন প্লিজ। আসিফ এমন কথায় আমার রাগে যেন ঘি ডালা মতো কাজ করে। আমাকে বুলিয়ে বালিয়ে বিয়ে করা হচ্ছে, আবার বলছে আমি এমনি এমনি কবুল বলে বাকিটা শেষ করে দিতে। ব্যাটা পাজিল দল। আমি আসিফের কথা তেলেবেগুনে জ্বলে উঠে বলি, বললেই হলো নাকি? আমাকে কি পাগল পেয়েছেন যে এই খারাপ লোকটাকে আমি বিয়ে করব? মরে যাব তবুও এই বাজে লোকটাকে বিয়ে করব না। না না, একদমই না। আমার এমন কথায় চারপাশটা পিনপিন নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো রকম কথা নেই, সবাই চেহারায় ভয়টা স্পষ্ট ফুটে উঠেছে। আর সেই ভয় কারণ হলো হৃদ খান। আমার এমন সব কথা শুনে উনি আমার সাথে কি করতে পারে সেটা নিয়ে হয়তো সবার এত এত চিন্তা, কিন্তু আমার এতে কোনো রকম ভাবান্তর হলো না। কারণ আমি মরে গেলেও উনাকে বিয়ে করব না। তাই নিজের সিদ্ধান্ত অটল হয়ে আবারও সবার দিকে তাকায়। সবাই ভয় ভয় নজরে উনার দিকে তাকিয়ে আছে যে উনি কি বলবেন। উনি তখনও শান্ত ভাবে বসে আছে, হাতে থাকা সীসাটাকে মনোযোগ সহকারে দেখতে দেখতে। উনার কোনো রকম হেলদোল না দেখে কাজী সাহেব শুকনো একটা ঢুক গিলে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, বল মা কবুল। কাজী সাহেবের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। বলছি বিয়ে করব না আমি, তারপরও বলছে কবুল বলতে। সত্যি লোকটা কি পাগল? আহারে, দেখে তো ভালোই মনে হচ্ছে আমার। একটা ভালো মানুষ এইভাবে পাগল হয়ে গেল। আহা, সবই কপাল। কাজী সাহেবের জন্য একরাশ কষ্ট নিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে উঠে, বললাম তো বলবো না আমি, এই বিয়ে করব না আমি। আমার এমন কথায় পাশ থেকে হৃদ খান শান্ত সুরে বলে উঠে, তোমাকে কে বলেছে বিয়ে করতে?
উনার এমন কথা থমথমে খেয়ে গেলাম আমি, সবাই বলছে বিয়ে করতে, আর উনি বলছেন কে বলেছে আমাকে বিয়ে করতে। উনার এমন গাঁজাখুরি টাইপ কথা শুনে তেজ দেখিয়ে বলে উঠি, কেন ওরাই তো বলেছে বিয়ে করতে, সবাইকে দেখিয়ে। কি বলেছে? বিয়ে করতে বলেছে? তাই কবে? কবে মানে কিছুক্ষণ আগেই তো বলল কাজী সাহেব আমাকে। তাই তুমি আবার জিজ্ঞাসা করো তো তোমাকে এমন কিছু বলেছে কিনা আমার সামনে। কনফিউজড হয়ে, না হ্যাঁ, তুমি আবার সবার কাছ থেকে জিজ্ঞাসা করো আমার সামনে কে তোমাকে বিয়ের কথা বলেছে, আমিও দেখতে চাই। উনার এমন কথায় মুহূর্তে বোকা বনে গেলাম আমি, সবাই আমাকে বিয়ে জন্য বলল আর উনি সেটা শুনল না। আমি উনার কথা মতো কাজী সাহেবকে বলে উঠে, আপনি আমাকে বিয়ে কথা কেন বলেছেন? আমি কোনো বিয়ে কথা বলিনি মা, তোমার কোথাও ভুল হচ্ছে। কাজী সাহেবের এমন হা হয়ে গেলাম আমি, এইমাত্র আমাকে বিয়ের কথা বলে সাথে সাথে পল্টি নেওয়া হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, এই আপনি মিথ্যা কেন বলছেন? আপনি এই মাত্র না আমাকে বললেন তাহলে? আমার কথায় আবারও রিদ খান পাশ থেকে বলে উঠে, কেউ তোমাকে কিছুই বলেনি, তুমি মিথ্যা বলছো। কিহহ মিথ্যা বলছি না আমি, কাজী সাহেব আর আসিফ বলেছে আমাকে। সেটাই তো জানতে চাইছি, কি বলেছে তোমাকে? কেন আপনি শুনেননি কবুল বলতে বলেছে আমাকে এরা, সবাই দেখিয়ে। কবুল বলতে বলেছে তোমায়? হ্যাঁ বলেছে, কবুল বলতে বলেছেন আমায়। কথাটা কি এইভাবেই বলতে বলেছে তোমায়, তীক্ষ্ণ দৃষ্টিতে? এইভাবে বলেনি, বলমা কবুল, এইভাবে বলেছে। তাই তোমাকে কবুল বলতে বলেছে আর তুমি সুন্দরভাবে বলে দিলে। আজব, আমি কবুল বলতে যাব কেন? আমি কবুল বলেনি, আর আমি কবুল বলবও না। কবুল বললেই তো বিয়ে হয়ে যাবে, তাই তো আমি একবারও কবুল বলেনি। হুহোহো, আমি সব বুঝি হুমম। কাজী সাহেব কোণে ৮ বার কবুল বলেছে, আমি ২ বার বললাম, নিন আমি আরও একবার কবুল বলে বিয়েটা সম্পূর্ণ করছি। উনার এমন কথায় আমি হা করে উনার দিকে তাকাচ্ছে আছি, কি বলবো কি বলার উচিত কিছু বুঝতে পারছি না আমি এই মুহূর্তে। আমাকে আমার কথা জালে ফাঁসিয়ে উনি কি সুন্দর করে বিয়েটা করে নিল, আর আমি বোকার মতো উনার কথায় নাচতে নাচতে এতগুলা কবুল বলে দিলাম। এবার সত্যি আমার কান্না পাচ্ছে ভীষণ, রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। কিভাবে পারলাম এমনটা করতে? বাসায় ফিরে সবাইকে কি বলবো? না, এটা আমি কিছুতেই মেনে নিব না। আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, আমি এই বিয়ে মানব না। তাহলেই তো হয়। আমার সব চিন্তা ভাবনায় পিছনে ফেলে আবারও তাকায় উনার দিকে। পরে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, মানি না আমি এই বিয়ে। আপনি আমাকে ঠকিয়েছেন, কথার জালে জড়িয়ে বিয়ে করেছেন আমাকে। মানি না আমি এই বিয়ে। তো আমি কি করব তুমি না মানলে? উনার এমন খাপছাড়া কথায় রাগটা যেন আমার মাথায় চেপে বসেছে, আর সেই রাগের রেশ ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠি, কি করবেন মানে কি? আপনি আমার সাথে এমনটা করে বেঁচে যাবেন নাকি? কখনোই না। আপনি চিনেন আমাকে, জানেন আমি কি কি করতে পারি। আমার এমন কথায় সবাই কৌতূহলী হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর রিদ খানও ভ্রু কুঁচকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আবারও আমার দিকে নিজের দৃষ্টি স্থির করে। হয়তো আমি কি কি করতে পারি সেটা জানতে চাই উনি। উনাকে এমন অবিশ্বাস চোখে তাকাতে দেখে আমি তেলেবেগুনে জ্বলে উঠে। আজব পাবলিক একটা, আমি আমার গুণে কথা বলছি আর সে বিশ্বাসই করতে চাইছে না। তাই আবারও তেজ দেখিয়ে বলে উঠি, আপনার এমন করে তাকানোতে আমার গুণগুলা মিথ্যা হয়ে যাবে না? আপনি জানেন কে আমি? নাহমা কে তুমি? পাশ থেকে কাজী সাহেবর আদুরি মাথা কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় উনার দিকে। উনি বেশ মনোযোগ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, সাথে উকিল দুটোও তাদেরকে আমার দিকে এতটা আগ্রহ সাহিত্যত তাকিয়ে থাকতে দেখে আমিও বেশ ইমোশনাল হয়ে পড়ি। মুহূর্তেই কেউ আমাকে জানতে চাই, আমার গুণগুলোকে জানতে চাই। কথাটা ভাবতে আমার মন খুশিতে চকচক করে ওঠে। এতক্ষণ কি কি হয়েছে আমি মুহূর্তেই সব ভুলে গিয়ে আসর জমায় কাজী সাহেব সাথে। আমি কি কি করতে পারি সেটা জানতে চাই সবাইকে। তাই আমি খুশি হয়ে আবারও উনাদের সামনে চেয়ারটা দুপা ভাঁজ করে বসে পড়ে সাথে সাথে বলে উঠে, আপনি শুনবেন আমার গুণে কথা? হ্যাঁ মা শুনবো, তুমি বলো।
কাজী সাহেবর কথায় আমি খানিকটা ভাব নিয়ে হৃদ খানের দিকে এক পলক তাকায়। উনি তখনও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিল, হয়তো কি বলতে চাই সেও শুনতে চাই। আমি উনাকে এমন করে তাকাতে দেখে আমার মনের সুপ্তি অনুভূতিগুলো মাথা নাড়া দিয়ে ওঠে, আর সাথে সাথে বলতে থাকে এই সুযোগেই হৃদ খানকে ভয় দেখানো নিজের সম্পর্কে সব ভালো ভালো গুণ প্রকাশ করে। নিজের এমন সব চিন্তা ভাবনায় মনে মনে স্থির করে সামনের দিকে তাকিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠে, আপনি জানেন আমি কি কি করতে পারি, আমার গায়ে কত শক্তি সঞ্চয় আছে, আর সেই শক্তি দিয়ে আমি আপনার টেবিলে ওপর সবকিছু ফেলে দিতে পারবো, আপনার সবগুলো কাগজপত্র, জানেন আপনি। নাহ মা। এমা জানেন না আপনি ওহ জানবেন কি করে, দুঃখী হয়ে আমি তো আপনাকে বলিনি আমার সব গুণের কথা। আপনি জানেন আমাদের বাড়িতে যে বাগানটা আছে না, সেখানের অনেক বড় বড় গাছ আমি এক কূপেই কেটে ফেলি, ভাব নিয়ে আমার গায়ে অনেক কক শক্তি আছে। আর আপনি জানেন একদিন আম্মু আমার এমন সব গুণে গুণান্বিত হয়ে আমাকে সারা বাড়িতে মারার জন্য ছুটে বেরিয়েছিল। আল্লাহ কি সাংঘাতিক ছিল দিনটা, কোনো রকম জান বাঁচিয়েছিলাম আম্মু হাত থেকে সেদিন। কেন মারতে চেয়েছিল উনি, কৌতূহলী হয়ে। আমি নাকি তার বড় বড় গাছ কেটে ফেলে দিয়েছি, আজব পাবলিক। আমি তো আমার শক্তিগুলো বাহিরের সবার কাছে প্রকাশ করছিলাম আম্মু লাগানো গাছগুলো কেটে, আর সেটাই বুঝতে পারল না আম্মু। আহা আমার কি কষ্ট, ঈশ্বর আপনার দেখার দরকার ছিল আমি কি কি কাটতে পারি সেটা। আর কি কি করতে পারো মা আগ্রহী হয়ে। আম্মু বড় বড় লাউ গাছ, কুমড়া গাছ, শিম গাছ, কচু গাছ, বেগুন গাছ, সব কয়টাকে আমি এক কুপিয়ে ফালি করতে পারি। সাথে ভাইয়া টপে লাগালো চারা গাছগুলো আছে না আমাদের বাড়িতে, ওইগুলোও আমি এক কূপে কেটে ফেলি, ক্যাচ ক্যাচ শব্দ করে হু হো হো। মাশাল্লাহ তুমি সর্বগুণে গুণান্বিত মা। আরে আপনি জানেন আমি আরও অনেক কিছু পারি। দুহাত প্রসারিত করে দেখিয়ে আমার সব গুণের কথা শুনলে আপনি এখান থেকে নড়তেই চাইবেন না। আর আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ থেকে হৃদ খান দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, জাস্ট শাট আপ, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ আইশোয়ার, আমি কিন্তু এবার তোমাকে ছাড় দিব না। উনার এমন ধমকে দমে যাবার পাত্রী আমি নয়, তাই আমিও নিজের মতো করে বলে উঠি, বললেই হলো নাকি কাজী সাহেব, আপনি উনার হৃদ কথা একদমই শুনবেন না। আসলে উনার জলে আমার সব গুণের কথা শুনে সবার আমার গুণগুলা দেখলেই জ্বলে উঠে, তাই উনারও জলে পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। আর সেই পুরার আগুন এখন উনার চোখে ভেসে উঠেছে, তাই তো দেখছেন না আমাকে কেমন লাল লাল চোখে দেখাচ্ছে। হু হ হ। আমি বুঝি না বুঝি, আমি সব বুঝি। আসলে আমার ট্যালেন্টগুলো দামাচাপা দেওয়ার চেষ্টায় আছেন এই লোকের। আমিও আজ থামব না, আমার সব গুণ সবার সামনে আজ প্রকাশ করেই ছাড়ব। তার আগেই কোনো থামাথামি নাই। আমার কষ্টটা কেউ বুঝতে চাই না, কাদু কাদু হয়ে। সত্যি মা, তোমার এত কষ্ট দেখে আমার চোখে জল চলে এসেছে। তুমি বলো মা, আমি শুনতে চাই তোমার সর্বগুণের কথা, কাদু কাদু সুরে। কাজী সাহেবের চোখে আমার জন্য পানি দেখে মুহূর্তেই আমি আরও ইমোশনাল হয়ে পড়ি। আমার কষ্টে শোকাহত হয়ে একজন মুরুব্বি মানুষ চোখে জল ফেলছেন। সত্যিই আমার এত এত কষ্ট আমি কোথায় রাখব, না আমার রাখার কোনো জায়গায় নেই, এটাও আমার একটা কষ্ট। আসলে আমি কষ্টের দেবী হয়ে গেছি, এখন সবাই আমাকে দেখলেই বলবে ওই দেখ কষ্টের দেবী যাচ্ছে। ঈশ্বর আমার এত কষ্ট কেন। আমি দুঃখ দুঃখ ভাব নিয়ে কাদু কাদু স্বরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ আপনি কাঁদবেন না কাজী সাহেব, আপনি কাঁদলে আমি আর নিজের ধরে রাখতে পারবো না। আসলে আমি একটু বেশি ইমোশনাল তো, তাই আমারও কান্না চলে আসবে, একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে বসবো। কিন্তু আমি তখন কিন্তু উনার হৃদ ভাঙ্গা লাল বালতিটা হবে না আমার চোখে পানি। আসলে আমি অনেক কান্না করতে পারি তো, তাই আমার এমন কথায় যেন কাজী সাহেব মুহূর্তেই আরও এক ধাপ বেশি ইমোশনাল হয়ে পড়লেন, আর সেই ইমোশনাল ধাপটার রেশ ধরে নিজের চোখে জল মুছতে মুছতে বলে উঠে, মা তুমি সত্যিই আমার জন্য এতটা ভাবছ, আর কাঁদতে চাইব না আমি, তুমি বলো মা আমি সব শুনব। কাজী সাহেবের কথা শেষ করার পর পরই আমি কিছু বলার আগেই পাশ থেকে খারাপ লোকটা খানিকটা চেঁচিয়ে আমার উদ্দেশ্য করে বলে উঠে, আর একটা কথাও নয়, আর যদি একটা শব্দও কানে আসে তো কোনো কথা নয়। আসিফ কাজী সাহেবকে উদ্দেশ্য করে এটাকে বাহিরে নিয়ে যেত, বড্ড মাথা খাচ্ছে আমার।
উনার এমন রাগী ধমকে মুহূর্তেই দমে যায় আমি। চুপসে যাওয়া ফেস নিয়ে এক পলক উনাকে দেখে আবারও কাজী সাহেব দিকে তাকায়। উনি বেশ দুঃখী দুঃখী ভাব নিয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে থেকে হয়তো আমার বাকি গুণের কথাগুলো শুনতে না পেরে কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আমি উনার মনে অবস্থা বুঝতে পেরে চেয়ারে বসে অবস্থায় সামনে দিকে হালকা ঝুঁকে মুখে সাইডে এক হাত রেখে সবার সামনে আস্তে করে বলে উঠে, কষ্ট পাবেন না কাজী সাহেব, আমি আপনাকে পড়ে আমার সবটা শুনাবো, প্রমিস। বলেই ঠিকঠাক হয়ে বসি নিজের চেয়ারে। আমার এমন করে বলাতে সবাই হা করে আমার দিকে তাকিয়েছিল। আর কাজী সাহেব খুশি মনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজা দিকে পা বাড়াতেই পিছন থেকে আমি আবার চেঁচিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, কাজী সাহেব পিএল। আমার এমন কথায় উপস্থিত সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গোল গোল চোখে তাকিয়ে দিকে তাকায়। আর কাজী সাহেব আমার কথা মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে প্রশ্ন করে বলে উঠে, কি মা? পিএল কি? পায়ে লাগু, সালাম করলাম আর কি, শর্টকাট রাস্তা। মাশাল্লাহ, বেঁচে থাকো মা, সর্বগুণে গুণান্বিত তুমি। চেয়ার ঘাপটি মেরে বসে আছি আমি, আর আমার সামনে বসে আছে উনি, মানে দা ভিলেন অফ রিদ খান। ভিলেন বললেও কম হবে বেটা, যা ব্যাপাটে লোক। উনি আমার সামনে গম্ভীর মুখে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে আমি উনার এমন দৃষ্টির মানের আপাতত বুঝে উঠে পারছি না। তবে উনাকে দেখার মনে হচ্ছে উনি আমাকে নিয়ে খুবই বিরক্ত। আর উনার এই বিরক্তিতা প্রকাশ পাচ্ছে উনার সুন্দর চেহারায়। বিরক্তি রেশ ধরে সেই কখন থেকে আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেই চলছে। তখন কাজী ও উকিল দুটোকে নিয়ে যাওয়ার পর পরই উনি এসে আমার সামনে চেয়ার টেনে বসে পড়ে। আর সেই তখন থেকে বসে বসে আমাকে দেখেই চলছে তীক্ষ্ণ দৃষ্টিতে, এমন একটা ভাব যেন এই মুহূর্তে আমার একটা মূর্তি বানাবেন উনি। ঠিকঠাক ভাবে না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে হুহহ। আর আমি, আমার ঠেকা পড়ছে উনার এমন দৃষ্টি পর্যবেক্ষণ করতে। তাই আমি নিজের মতো করে চেয়ার ওপর দুই পা ভাঁজ করে চেয়ারটায় গা এলিয়ে দিয়ে এক হাত গালে রেখে বেশ মনোযোগ সহকারে অন্য হাতের নখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। মাঝে মাঝে আরও চোখে উনাকে দেখছি, ব্যাটার দিক পরিবর্তন হলো কিনা দেখার জন্য। কিন্তু বরাবরই উনার কোনো হেলদোল নেই, তাই নিজের কাজে বেশ মনোযোগ হলাম আমি। এমন একটা ভাব যেন আমার চোখের সামনে আমার হাতের নখ ছাড়া অন্য কিছুই দেখতে পারছি না আমি উনার এমন দৃষ্টি অপেক্ষা করে নিজের হাতের নখ দেখতে দেখতে বলে উঠি, ঈশ্বস, আমার হাতের নখগুলা কি সুন্দর, প্রেমে পড়া টাইপ। আমার পঞ্চ বান্ধবীরা তো সেই ক্রাশ খেয়েছে আমার নখের ওপর। ঈশ্বস, এত সুন্দর নখ কিভাবে হয় মানুষের, আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম আমার নখের ওপর। কথাগুলো বলেই আবারও আরও চোখে উনাকে উনার দিকে তাকায় উনি আমার দিকে। এবার কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার ওপর। বিরক্তিটা যেন উনার চোখ মুখে এবার গড়াগড়ি খাচ্ছে। আমি এবারও উনাকে এক পলক দেখে নিয়ে নিজের মতো করে বলে উঠি, ঈশ্বস, আমার দামি দামি পা দুটো কি সুন্দর রর। আরে আমি তো দেখিনি আমার পায়ের নখগুলোও কি সুন্দর রর। বলেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম বেশ মনোযোগ সহকারে। এমন একটা ভাব যেন পার্লার বসে আছি আমি। এবার আমি আরও কিছু বলতে যাব তার আগেই উনি আমার সামনে থেকে দাঁতে দাঁত চেপে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, জাস্ট শাট আপ। তুমি কি জন্ম থেকেই তার ছেঁড়া টাইপ, নাকি কোনো এক্সিডেন্টের ফল? তার ছেঁড়া টাইপ মানে? তীক্ষ্ণ দৃষ্টিতে, মানে তুমি কি জন্মসূত্রই এমন? দাঁতে দাঁত চেপে, কেন কোনো সন্দেহ আছে নাকি আপনার? উল্টো প্রশ্ন করে। আমার তোমাকে 4 ঘন্টা সহ্য করতে যায় অবস্থা। তোমার ফ্যামিলি তোমাকে এত বছর টলারেট করছে কিভাবে? অবিশ্বাস গলায়, এই আপনি কি আমাকে কোনো রকম ভাবে অপমান করছেন না তো? আমাকে তার ছেঁড়া বলে হুমম, ভ্রু কুঁচকে, কোনো সন্দেহ আছে? স্বাভাবিকভাবেই। আমি পাগল। আমি জানি তুমি পাগল, আমাকে আর বলতে হবে না। আরে না আমি বলতে চাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন আমি পাগল। কেন তুমি নও? না, একদমই না, আমি পাগল না। তাই পাগলরা সবসময় এই কথাটা বলে আমি পাগল না। উনার এমন কথায় কনফিউজড হয়ে বলে উঠে, সত্যি? তাহলে আমি পাগল? আমি তো সেটাই বলছি তুমি পাগল। উনি আমাকে বারবার পাগল বলায় খানিকটা রেগে যায় আমি। তাই কপাট রাগ দেখিয়ে বলে উঠি, এই আপনি আমাকে পাগল বানাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি পাগল? মনে হওয়ার কিছু নেই, পাগলকে পাগল বলা হচ্ছে এখানে।
উনার এমন গা জ্বালানো কথায় শরীর আমার ফেটে যাচ্ছে রাগে। আমি রাগে কটমট করতে করতে বলে উঠি, ভালো হয়েছে আমি পাগল, আমার থেকে দূরে থাকবেন আপনি। কে বলে আপনাকে পাগলের কাছে আসতে? এতক্ষণ শান্তভাবে বসে থাকতেও আমার এমন কথা যেন মুহূর্তেই তেলেবেগুনে জ্বলে উঠে। উনি মুহূর্তেই চেয়ার থেকে উঠে শক্ত হাতে গাল চেপে ধরে আমার, আর অন্য হাত দিয়ে আমার চুলে মুঠো ধরে ওপর দিকে তুলে চোখ মুখে হিংস্রতা ফোটে তুলে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, ধার্জ দেখাস আমাকে, আমার থেকে দূরে থাকেন। তোর এই একটা কথার কারণে তোর মতো মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে আমায়। তুই তো নিজেই আমার ঘৃণার পাত্রী, তারপরও তুই যে আমাকে সহ্য করতে পারিস না, ঘৃণা করিস, এই কথাটা কারণে তোকে বিয়ে করতে হয়েছে আমায়। এবার এই ঘৃণা নিয়েই বাঁচতে হবে তোকে, না তোকে মরতে দিব আর না তোকে বাঁচতে। সারা জীবন তুই চটপট করবি আর এতেই শান্তি হবে আমার মন। কথায়গুলো বলেই খানিকটা থেমে আবারও আমাকে টেনে ধরে, আর আমি উনার এমন কাজে মুহূর্তেই ভরকে যায়। উনার ভয়ঙ্কর চেহারা দেখে আমি সবকিছু গলিয়ে ফেলি। উনি আমাকে শক্ত করে চেপে ধরায় গালে আর চুলে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। মুহূর্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। উনি আবারও আমার চোখ উনার দৃষ্টি স্থির করে আগে ন্যায় বলে উঠে, তোকে পছন্দ নয় আমার, তারপরও তোকে বিয়ে করেছি তার একটাই কারণ, তোকে নিজের হাতে শেষ করতে চাই। আমার সাথে শত্রুতা করার আগে ভাবা উচিত ছিল তোর ধার্চ আমি বের করব। এবার থেকে তোর সবকিছুতেই বাধা হয়ে দাঁড়াবো আমি, তোকে মরণের ঘাঁটি দেখিয়ে আনবো আমি। তুই লাইফে সব করতে পারবি, শুধু বিয়েটা ছাড়া। তোকে না আমি গ্রহণ করব, না অন্যকে গ্রহণ করতে দিব। সারা জীবন তুই এইভাবেই কাটাবি চটপট করতে করতে। নামে স্বামী আমি তোর, সারা জীবন থাকবো, কিন্তু তুই ভালো লাইফ কখনোই পাবি না। কথাগুলো বলেই এক প্রকার ধাক্কা মারে চেয়ারে ওপর পড়ে। উনি সামনে দিকে ঘুরে দাঁড়ায় রাগে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে নিচে পড়ে যায়। সাথে সাথে আমি হাতের কবজিতে ব্যথা পাই। উনার এমন আচরণে রুহু কেঁপে উঠছে বারবার। কি করব কিছুই ভেবে পাচ্ছি না, শুধু নিঃশব্দে হিচকি তুলে কান্না করছি। উনি চেয়ার পড়ার শব্দ পেয়ে পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠে, ড্রামার করা যদি শেষ হয়ে থাকে তাহলে চল, আসিফ তোকে বাসায় দিয়ে আসবে। কথাটা বলেই রাগে কটমট করতে করতে উনি সামনের দিকে হাঁটতে শুরু করে দেয়, আর আমি কান্না করতে করতে উনার পিছন পিছনে ছুটতে লাগলাম। উনি আগে আগে, আমি পিছন পিছন নিচের দিকে তাকিয়ে দুহাতে চোখের জল মুছতে মুছতে যেতে লাগলাম। কিছুটা দূরে যেতেই উনি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়, সাথে সাথে আমার মাথা ভারী খায় উনার পিঠে। ভারী খাওয়ার সাথে সাথে আমি চমকে দ্রুত 2 কদম পিছিয়ে যায়। উনি পিছন ফিরে আমার দিকে তাকিয়ে অবিশ্বাস চোখে বলে উঠে, ভার্সিটি মাঠে বসে আছে, আমি একা বসে আছি এমনটা নয়, আমার সাথে রয়েছে আমার পঞ্চ বান্ধবীরা। সবাই এক ঝুলি ভরপুর চিন্তার নিয়ে গালে হাত রেখে গোল করে মন্ত হয়ে বসে আছে মাঠের এক কোণে। আমাদের সবার এত এত চিন্তা ভাবনায় প্রধান কারণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। আমাদের ভার্সিটিতে পহেলা বৈশাখের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হবে, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাধ্যতামূলক কিছু না কিছু করতে হবে, এটা ভার্সিটি কমিটি সদস্যরা জানিয়ে দিয়েছেন। সদস্যদের এমন ঘাপাটে ডিসিশনে আমরা ষষ্ঠ বান্ধবীরা ফেঁসে গেলাম ব্যাপকভাবে। কমিটি সদস্যদের ডিসিশনে ঘোর আপত্তি আমাদের, কারণ সবার মাঝে সব গুণ থাকলেও আমাদের গুণে কোঠা একদম শূন্যে তালিকায়। তাই সবাই সবার গুণগুলো প্রকাশ করার চেষ্টায় থাকলেও আমাদের চেষ্টা শূন্যে তালিকা পড়ে আছে, কারণ গুণ থাকলে প্রকাশ করা যায়, কিন্তু না থাকলে কেমনে কি? আকাশ থেকে তো আর গুণ টপকে পড়বে না আমাদের মাঝে, যেটা দিয়ে আমার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশিত করে বেঁচে যাব। আমি আর আমার পঞ্চ বান্ধবীরা মিলে বিগত 2 দিন ধরেও কোনো গুণ খুঁজে পাচ্ছি না আমাদের মাঝে। কি গুণ প্রকাশ করা যায় সেটা নিয়েই আমাদের এত এত চিন্তা ভাবনায়। অবশেষে আমরা সবাই মিলে আজ ভার্সিটি মাঠে বসে বিগত 1 ঘন্টা যাবৎ বসে বসে চিন্তা ভাবনায় করছি কি করা যায়। আমাদের এত এত চিন্তা ভাবনায় মাঝেই পাশ থেকে রূপা বলে উঠে, দোস্ত নাচ করলে কেমন হয় রে? রূপার এমন কথায় সবাই চোখ তুলে ওর দিকে তাকায়। রূপার কথায় কেউ কোনো রকম হেলদোল হল না, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। তখনই পাশ থেকে শিলা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলে উঠে, দোস্ত এই গুণটা কিন্তু খারাপ না, নাচটা মনে হয় আমাদের সবার দ্বারা হবে, কি বলিস সবাই?
শিলা রূপার কথায় সায় জানাতেই আমার কপাল কুঁচকে এলো। নাচের বিষয়টা খারাপ লাগছে না আমার কাছে, তবে বাকিরা কি বলে জানার জন্য সবার দিকে এক পলক তাকায়। ওদের ফেস দেখে আমি যতটা বুঝতে পারছি ওরা ও আমার সাথে সাথে ব্যাপকভাবে কনফিউজড নাচের বিষয়টা নিয়ে। সবার এত কনফিউজন্সের লেভেলটা দুগুণ বাড়িয়ে দিতে পাশ থেকে সাজি বলে উঠে, হই আমরা করব নাচ, নাচের বুঝি না। তো বাদেই দিলাম, স্টেজে ওঠে করবটা কি শুনি। সাজির এমন কথা শুনে প্রকাশিত করতে চাওয়া গুণটি মুহূর্তেই চাপা পড়ে যায় এক ঝুলি নিরাশতায়। আমাদের এমন নিরাশ হতে দেখে কনফিডেন্সের সাথে মাহি বলে উঠে, দোস্ত যা হবার হবে। নাচটাই এবার ফিক্সড কর। এখন আর কিছুই করার নেই আমাদের। শূন্য তালিকা থেকে কিছু করে বাস খাওয়াটা অনেক ভালো। দেখ আমাদের মধ্যে বিশেষ কোন গুণ নাই, তাই আমরা আর না পারি সবাই একসাথে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচতে পারবো আমার মনে হচ্ছে। আর সেটাই হবে, নাচটা ফিক্সড সবার জন্য। মাহির এমন কনফিডেন্সে সাথে বলা কথায় মুহূর্তেই আমরা অনেকটা আবেগাপ্লুত হয়ে উঠি, কারণ কিছু না করে বাস খাওয়ার চেয়ে কিছু করে বাস খাওয়ায় শ্রেয়। তাই আমরা বাকি বান্ধবী মিলে মাহির কথায় সায় জানায়। আর যাই হোক, নিজের গুণ প্রকাশ করতে হবে সবার সামনে, তাই মনোযোগ দিয়ে নাচ প্র্যাকটিস করতে হবে। ড্রয়িং রুমে ঘুরঘুর করছি আমি, অকারণেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আসলে কোনো রকম কাজ খুঁজে পাচ্ছি না, তাই গম্ভীর ভাব নিয়ে চোখ টান করে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার দেখছি। গিলে খাওয়া টাইপ এমন একটা ভাব, যেন কেউ ভুল করলে আমি তাকে মুহূর্তেই গিলে খাবো উইথআউট সস। আমাকে এমন করে তাকাতে দেখে পাশ থেকে আম্মু ভ্রু কুঁচকে বলে উঠে, এই তোর কি কোনো কাজ নাই, এভাবে ঘোরাঘুরি করছিস কেন? হ্যাঁ। আমি আম্মুর এমন কথায় আমি ঘাড় ঘুরিয়ে আম্মু দিকে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ে তাকিয়ে থেকে গম্ভীর মুখে ভাব নিয়ে বলে উঠি, তোমাদেরকে দেখছি ঠিকঠাক ভাবে কাজ করছো কিনা। আমার এমন কথায় তেলেবেগুনে জ্বলে উঠে আম্মু আমার, আর সেই তেলেবেগুনে ভাবটা নিয়েই আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, আচ্ছা, আমাদের কাজ দেখতে এসেছিস তুই? সারা দিন তোকে দিয়ে আমি একটা পাতাও ছেড়াতে পারি না, আর তুই এসেছিস আমাদের কাজের হিসাব নিতে। আম্মুর এমন কথায় কপাল কুঁচকে গেল আমার। আজব পাবলিক কাজকাম না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে আমাকে। পাতা ছিঁড়ব? এত ব্যস্ত মানুষ আমি, আর আমাকে বলছে পাতা ছিঁড়তে? কেমন পাবলিক! আর যদি আমার পাতা না ছেঁড়া নিয়ে এত মাথা ব্যথা হয়, তাহলে আমাকে আগে বললেই হতো। আমার ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে না হয় উনার জন্য পাতা ছিঁড়তাম বসে বসে। আমি এমন সব চিন্তা ভাবনায় করেই আম্মু দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, কাজ না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে বলেই তো আমি কাজ করি না এতদিন ধরে। বুঝি না আমি, তারপরও কেন তুমি বারবার বলো আমাকে। আচ্ছা, যখন তুমি এত করে বলছো, তাহলে তোমার গাছের সবকটার পাতা ছিঁড়ে নিয়ে আসবো আমি তোমার জন্য। তুমি টেনশন করো না কেমন। আমার এমন কথায় তেলেবেগুনে জ্বলে উঠে আম্মু আমার। সাথে আমাকে রাগ দেখিয়ে উচ্চ স্বরে বলে উঠে, এই একদম আমার গাছের দিকে নজর দিবি না তুই। তোর জন্য আমি একটা গাছও ঠিক করে রাখতে পারি না। তুই কি ঠিক করে রেখেছিস কখনো মানুষ হবি না? হ্যাঁ। আম্মু কথা শুনে আহত হলাম আমি। আমাকে মানুষ মনে হচ্ছে না আম্মু? আল্লাহ, তাহলে আমি কে? আচ্ছা, আমি এলিয়েন নয় তো? হ্যাঁ, আমি এলিয়েন হয়ে গেছি, এই জন্য তো আম্মুর আমাকে মানুষ মনে হচ্ছে না। ঈশ্বর, আমি এলিয়েন! আহা, কি সুখ আমার! আচ্ছা, আমার মাঝে কি এলিয়েন বিষয়ে কোনো জাদু টাদু চলে আসলো না তো? কথাটা ভাবতেই আমি চমকে উঠি। হাই হাই, আমি তো তাহলে সত্যি সত্যিই মহা এলিয়েন হয়ে গেলাম। আমি এলিয়েন হয়ে গেলাম কথাটা ভাবতেই খুশিতে মন নেচে উঠে মুহূর্তেই। আর আমি সেই নেচে উঠা মনটা নিয়ে বুক ফুলিয়ে ভাব নিয়ে এক পলক ভাবি, আর আব্বু আম্মুকে দেখে ভাব নিয়ে বলে উঠি, এলিয়েনরা কখনো মানুষ হতে পারে না। আমার এমন কথায় আম্মু ও ভাবি মুহূর্তেই কপাল কুঁচকে এলো আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আম্মু আমার বলে উঠে, এখানে এলিয়েন আসলো কোথায় থেকে? আম্মু এমন কথায় আমি ভাব নিয়ে বলি, কেন, সামনেই তো দাঁড়িয়ে আছি আমি। আমার এমন কথায় পাশ থেকে ভাবি অবাক হওয়া সুরে বলল, তুই এলিয়েন হলি কবে থেকে? ভাবিকে অবাক হতে দেখে আমি আরো দ্বিগুণ ভাব নিয়ে বুক ফুলিয়ে বলে উঠি,
যবে থেকে তোমাদের আমাকে মানুষ বলে মনে হচ্ছে না, ঠিক তখন থেকেই আমি শিওর হলাম আসলে আমি মানুষ হতেই পারি না। আমি একটা এলিয়েন। আমার আগেই বোঝা উচিত ছিল এত গুণ সম্পূর্ণ মেয়ে মানুষ হতেই পারে না। সবাই আমাকে বলে আমি নাকি ইউনিক পিস, একদম আলাদা টাইপের। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবটা পরিষ্কার। তুমি বলো আমাকে কি করতে হবে? আমি যেহেতু এখন এলিয়েন হয়ে গেছি, তাই আমার আরও বেশি শক্তি নিশ্চয়ই সঞ্চয় হয়েছে। তাই এখন আমি সেই শুলো সবার সামনে প্রকাশ করতে চাই। আমার কথায় আম্মু মুহূর্তেই বোকা বনে যায়, আর সে বোকা ফেস নিয়ে আমাকে বলে উঠে, আমি বলাতেই তুই অমনি এলিয়েন হয়ে গেলি। হ্যাঁ, তুমি তো আমার এলিয়েন হওয়া রূপটার সাথে পরিচয় করিয়ে দিলে আজ। আমার এত গুণ আমি কোথায় রাখবো বলতো? দাঁড়াও, আমি তোমাকে আমার নতুন এলিয়েন রূপের শক্তিটা প্রদর্শন করছি। কথাগুলো বলেই আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা খুঁজে চলছি, যেটার মাধ্যমে আমি আমার এলিয়েন হয়ে বিষয়টা তুলে ধরতে পারবো, সাথে আমি আমার নতুন শক্তিগুলো প্রকাশ করতে পারবো। এমন সব চিন্তা ভাবনায় মাঝেই চোখ পড়ল ড্রয়িং রুমের কর্নারে রাখা ফুলের টপের ওপর। আমি দ্রুততার সঙ্গে গিয়ে ফুলের টপটা হাতে নিয়ে ওপরে তুলতেই পিছন থেকে আম্মু চিৎকার করতে করতে বলতে থাকে, মায়া, এটা ভাঙ্গিস না, তোর শক্তি দেখা হয়ে গেছে আমার, মায়া হহ মায়া। ঠাস, আম্মু বলতে বলতে আমি ঠাস করে ফুলের টপটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে দিলাম। নিজের শক্তি প্রমাণ দিতে পেরে খুশিতে চকচক করে উঠি আমি, আর সেই খুশি হওয়ার ভাব নিয়ে হাসি মুখে পিছনে ফিরতেই চোখ পড়ল আমার আম্মু রাগী হওয়া ফেসটা দিকে। আম্মু রাগে ফোঁস ফোঁস করছে, আমার দিকে তাকিয়ে থেকে আমি আম্মুকে এমন করে থাকাতে দেখে মুহূর্তেই চুপসে যায়। আমি আরও কিছু বলতে যাব তার আগেই আম্মু পাশ থেকে ঝাড়ু হাতে দৌড়ে আসছে আমার দিকে। আমি আম্মুকে ঝাড়ু হাতে নিতে দেখে ভৌ দৌড় লাগায় বাহিরের দিকে, আমাকে আর পাইকে। পহেলা বৈশাখ মানেই বাঙালিদের মাঝে বাহারি রঙের পোশাক, সাথে সাথে একরাশ আনন্দও নেমে আসে সবার মাঝে। সবাই নিজের পছন্দ মতো রঙে সাজিয়ে থাকে। যদিও পহেলা বৈশাখের প্রধান রং লাল সাদা, কিন্তু আমরা বাঙালিরা নিজেকে ভিন্ন রকম রঙের সাজিয়ে থাকি, যেমন সবুজ, কালো, লাল, সাদায়। সবার মাঝে রঙের তুলি ভিন্ন থাকলেও খাবার ঝুলি মিল রয়েছে আদিম কাল থেকেই। আজ পহেলা বৈশাখ আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। ভার্সিটির সকল শিক্ষার্থী মধ্যে ছেলেরা পাঞ্জাবি আর মেয়ে শাড়িতে রাঙিয়েছে নিজেকে। চারদিকে যেন আনন্দ আমেজের হই হুল্লোড়, মেতে উঠেছে সবাই। আর সেই আনন্দের সাথে পাল্লা দিয়ে মেতে উঠেছি আমরা ষষ্ঠীয় বান্ধবীরা। সাদার মধ্যে লাল বাইরে শাড়ির পরেছি আমরা সবাই, খোলা চুল, চোখে ঘাড় কাজল, ঠোঁটে সিঁদুর, লাল লিপস্টিক, পায়ে আলতা, হাত ভরপুর লাল কাচে চুড়ি, সব মিলিয়ে ঠিকঠাক আছি আমরা সবাই। আমি, শিলা, রূপা, মাহি, সাজি, রাখি, আমরা ষষ্ঠ বান্ধবীরা মিলে স্টেজের দ্বিতীয় সারিতে বসে পড়ি বিনা বাগ্বয়ে, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের সব কাজ আমাদের সিনিয়র ভাইয়া আপুরা করে থাকছেন। এতে করে আমরা জুনিয়ররা শুধু নাম মাত্র অংশ গ্রহণ করছি, অনুষ্ঠানে মূল ভূমিকা পালন করছে তারা। এতে করে আমাদের জুনিয়রদের কোনো রকম আপত্তি নেই। তাই আমরা বসে বসে সবটা পর্যবেক্ষণ করছি বেশি মনোযোগ সহকারে। আমাদের এমন মনোযোগ ক্ষণ্ণ হলো পিছনে থেকে চিৎকার চেঁচামেচি শব্দে। আমি ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকায়, তখনই চোখে পড়ল বেশ বড় বড় তিনটি গাড়ি প্রবেশ করছে। গাড়িগুলো দেখে আমি খানিকটা নড়েচড়ে ওঠে কৌতূহল হয়ে বেশ মনোযোগ সহকারে তাকায় গাড়িগুলোর দিকে, কিন্তু আমার এমন করে থাকানোতেও তেমন একটা সফল হতে পারিনি আমি, কারণ আমার থেকে গাড়িগুলো অনেকটাই দূরে হওয়ায় কিছু স্পষ্ট দেখতে পারছি না আমি। সাথে বড় আপু ভাইদের ভিড় থাকায় গাড়ি থেকে নামা প্রধান অতিথিকেও দেখা যাচ্ছে না বিন্দু মাত্র। আমাদের ভার্সিটির প্রধান অতিথিকে আমি তা জানি না, তাই উকি বারবার উকি ঝুঁকি মেরে কিছুই দেখতে না পেয়ে আহত মনে ঘুরে বসি আমি। তখনই পাশ থেকে শিলা বলে উঠে, দোস্ত চল না হলো রুমে গিয়ে আমাদের নাচটা আরও একবার প্র্যাকটিস করে আসি, আমার ভয় করছে রে নাচটা নিয়ে। শিলার এমন কথায় মুহূর্তেই আমরা পঞ্চ বান্ধবী সায় জানিয়ে স্টেজ সামনে থেকে ওঠে পা বাড়ায় হলো রুমের দিকে। আমাদের যখন ডাকা হবে তখনই আমরা স্টেজে একেবারে উঠব নাচের জন্য। এখন নিজেদের সম্মান বাঁচানো জরুরি, তাই নাচ প্র্যাকটিস করতেই হবে।
টানা 1 ঘন্টা যাবৎ নাচ প্র্যাকটিস করেও দক্ষ হলাম নাচের মধ্যে আমরা সবাই। তারপর কিছু সময় নিয়ে নিজেকে শান্ত করতেই স্টেজ থেকে আমাদেরকে উদ্দেশ্য করে ডাকে লাগলো ওইখানে গিয়ে নিজের গুণগুলো প্রকাশ করার জন্য। তাই আমার ষষ্ঠীয়রা বান্ধবীরা মিলে বিনা বাক্যয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম স্টেজের দিকে। স্টেজ সামনে দাঁড়িয়ে আছি আমি, বাকিরা সবাই যার যার মতো করে স্টেজ দাঁড়িয়ে পড়েছে। আমিও দাঁড়াতে যাব তার আগেই সাদিক নামক ভার্সিটির বড় ভাইয়া আমার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। উনাকে আমি এই ভার্সিটিতে আসার পর থেকেই চিনি। সাদিক ভাইয়া আমার সামনে আসাতে তেমন একটা চমকায়নি আমি, তাই বাকিরা সবাই যার মতো স্টেজর চলে গেলেও আমি দাঁড়িয়ে আছি সাদিক ভাইয়ার সামনে উনি কি বলতে চাই সেটা জানার জন্য। সাদিক ভাইয়া আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে হাসি মুখে বলে উঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে মাউপাখি, আর নাচের জন্য অল দ্য বেস্ট মাউপাখি। সাদিক ভাইয়ার কথায় আমি ঠোঁট প্রসারিত করে হেসে উঠি। আমাকে হাসতে দেখে সাদিক ভাইয়া খানিকটা আবেগাপ্লুত হয়ে বলে উঠে, এইভাবে হাসতে নেই মাউপাখি, গালে খুব করে, বুকে হাত দিয়ে। সাদিক ভাইয়া এমন কথায় আবারও হেসে উঠি আমি। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে সাদিক ভাইয়াকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে স্টেজর ওঠাতেই চোখে পড়ল চিফ গেস্ট হিসেবে হৃদ নামক ভয়ানক প্যারাবাসীকে। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমাকে এখানে মোটেও আশা করেনি। উনার এমন করে তাকানোতে আমি খানিকটা ভয় কাচুমাচু করতে থাকি। উনি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আমার মনে হচ্ছে উনি এতক্ষণ আমাকেই দেখছিলেন। আমি যে এতক্ষণ সাদিক ভাইয়ার সাথে হেসে হেসে কথা বলেছি সবটাই উনি দেখেছেন। তাই উনার এমন করে তাকানোতে আমি মুহূর্তেই ভয়ে সিটিয়ে যায় পড়ে আস্তে করে ধীর পায়ে ওদের সাথে দাঁড়িয়ে পড়ি। পরে আরও চোখে উনাকে একবার দেখে নেয়। উনি তখনও আমার দিকে তাকিয়েছিল। উনাকে এমন করে তাকাতে দেখে আমি দুকদম পিছিয়ে গিয়ে মাহির পিছনে লুকিয়ে পড়ি। উনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। উনি একটা প্রচণ্ড রকমে বাজে গুন্ডা লোক। উনার জন্য ওই দিন আমার পরিবার কাছে অনেক কিছু শুনতে হয়েছে। পরে জিসান ভাই সবার কাছে মিথ্যা বলে আমাকে বাঁচিয়েছিল। হৃদ খান যখন আমাদের সবাইকে ছেড়ে দেন তখন জিসান ভাই ওই দিন সব কিছু ম্যানেজ করে আমরা রাতের 8টায় বাসায় পৌঁছায়। হৃদ খান ওরা সবাইকে একসাথে আমার পাশের রুমে বন্দি করে রেখেছিল। বিয়ে করার পরই উনি আমাদের সবাইকে একসাথে ছেড়ে দেয়। আমি কাউকেই আমার বিয়ের কথাটা জানাতে পারিনি ভয়। আর হৃদ খানও এই বিয়েটা মানে না, জেদের বশে বিয়ে করেছে আমায়। উনি আমার ফেসটাও দেখতে চাই না। যদি আমি উনার সামনে আসি তো আমাকে গুলি করে মারবেন উনি। তাই ওই দিনের পর থেকে আর দেখেনি উনাকে আমি আজ 15 দিন হয়েছে। তাই আমি কাউকে বিয়ে বিষয়টা এই মুহূর্তে বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু জিসান ভাইয়া ও আমার পঞ্চ বান্ধবীরা মাথা খাওয়া টাইপ প্রশ্ন করে যাচ্ছিল কেন হৃদ খান সবাইকে একসাথে বন্দি করে রেখেছিল আর আমাকে একা কেন রেখেছিল। আমি তাদের এমন প্রশ্নে উত্তরে শুধু একটা কথা বলেছি যে আমাদের শাস্তি দেওয়ার জন্য এইভাবে আটকিয়ে রেখেছিল হৃদ খান, আর আমি উনার কাজে হস্তক্ষেপ করছি তাই আমাকে একা বন্দি করে রেখেছিল বেশি শাস্তি দেওয়ার জন্য ব্যাস। আমার এমন কথায় ওইদিন সবাই বিশ্বাস করেছিল। আর জিসান ভাইয়া আমাকে বাসায় এনে পরিবারের সবাইকে বলে উনি সারাদিন আমার সাথেই ছিল। জিসান ভাই কথা ওই দিন আমি বেঁচে গেলাম আম্মু হাত থেকে। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝেই হঠাৎ করেই মিউজিক বেজে ওঠে। মিউজিকের শব্দে আমি চমকে উঠি, সাথে সাথে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারি আমাদের এখন নাচতে হবে। তার হৃদ নামক প্যারাবাসীকে দূরে টেলে নিজের নাচের মনোযোগ হই। সম্পূর্ণ নাচ সুন্দরভাবে কমপ্লিট করেই হৃদ খানের চোখের সামনে থেকে পালানোর জন্য উনার দিকে তাকিয়েই স্টেজ থেকে দ্রুততার সঙ্গে নামতে গিয়ে আবারও সামনে এসে সাদিক ভাইয়া উনি সবার সামনে আমার হাত টেনে হ্যান্ডশিপ করার জন্য ধরে বসে কংগ্রাচুলেশন জানাতে। আমি বোকার মতো তাকিয়ে আছি উনার দিকে। পড়ে ভদ্রতা বজায় রাখতে জোরপূর্বক হাসি দিয়ে ওয়েলকাম জানিয়ে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে হৃদ খানের দিকে তাকায়। সাথে সাথে চোখে পড়ল রক্তে টগবগে উঠা উনার চোখ দুটো। চোখে মুখে হিংস্র ফুটে আছে ব্যাপকভাবে। উনাকে এমনভাবে রাগতে দেখে আমি সাথে সাথে আতঙ্কে উঠি। উনার এমন হঠাৎ রাগের কারণ আমি বুঝতে পারছি না, আর উনি রেগে গেলে কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানি। তাই উনার সামনে কোনোভাবেই আর পড়তে চাই না। উনার এমন নজর থেকে বাঁচার জন্য কোনো দিকে আর না তাকিয়ে সাদিক ভাইকে রেখেই দৌড় লাগায় হলো রুমের দিকে। আর যাই হোক, কোনোভাবেই হৃদ নামক ভিলেনের সামনে আসা যাবে না, তাই চুপচাপ গিয়ে হলো রুমে লুকিয়ে পড়লাম।
আমার এমন করে লুকানোটা যে কারোর জন্য এতটা সুবিধা বয়ে আনবে জানলে এই জন্মেও লুকাই প্লেইং করতাম না। হৃদ খানকে থেকে বাঁচার জন্য তখন পালিয়ে এসে ভার্সিটির হলো রুমের টেবিলের ওপর পা ঝুলিয়ে বসে পড়ি আমি। আপাতত কিছু করার না থাকলেও চুপচাপ বসে থাকতে পারছি না আমি, তাই আমার ভাঙ্গা গলায় সতেজতার সাথে দুই পা দুলাতে দুলাতে এক হাত কানে রেখে অন্য হাত সোজা সামনে দিকে বাড়িয়ে উচ্চ স্বরে গান ধরে বসি। অহোহোহ সবুরর কনে গেল তোর গরুর বাছুর, অহোহোহ সবুর কই গেল তোর বাছুর বাছুর, অহোহোহ সবুর অহ সবুরর। চোখ বন্ধ রেখে নিজের মতো করে আমার ফেভারিট গানটা গাইছিলাম আমি। তখনই বেশ কিছু পায়ের আর গুনগুনের শব্দ কানে আসতেই ঝটপট করে একটা চোখ খুলে তাকাই আমি। এক চোখ খোলার সাথে সাথে চোখের সামনে যা দেখলাম তাতে আশ্চর্য হয়ে আমি দ্বিতীয় চোখ খুলে ফেললাম। সাথে সাথেই দুই চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে থাকলাম অবাক হয়ে, কারণ আমার সামনে একঝাঁক ভার্সিটির স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। সবাই বোকা ফেস করে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে থেকে আমার গান শুনছে বেশ মনোযোগ সহকারে, কিন্তু আমার ওদের সবাইকে দেখে মনে হচ্ছে বেশ জোর চালাচ্ছে মনোযোগী হওয়ার আমার গানে, কিন্তু সফলতা অর্জন করতে পারছে না কেউ, বারবার মনোযোগ হারিয়ে হেসে ফেলছে থেমে থেমে। আমি সবাইকে আমার গান শুনতে দেখে খুশিতে মনটা নেচে উঠল মুহূর্তেই। আল্লাহ, সবাই আমার গান এত পছন্দ করছে যে হলো রুমে ভিড় লেগে গেছে মুহূর্তেই। ঈশ্বস, আমি তো ফেমাস পারসন, আহা, সাথে আমি এখন বিশিষ্ট শিল্পী হয়ে গেছি। সবাই আমাকে এখন দেখলেই বলবে ওই দেখ আমাদের সেরা শিল্পী মায়া রানী যাচ্ছে, আহা আমার কি আনন্দ। এই আনন্দের রেশ ধরেই মনে মনে আওড়াতে থাকি, এখন আমি বিশিষ্ট বড় মাপের শিল্পী হয়ে গেছি, তাই আমার উচিত আরও বেশি বেশি করে গান গাওয়া আর সবার মন বেশি বেশি করে জয় করা। ঠিক আজকের মতোই গান গাওয়া বিষয়টি মাথায় আসতেই খুশিতে চকচক করে উঠল আমার চোখ মুখ। আমি খানিকটা নড়েচড়ে ওঠে আবারও আগের ন্যায় বসে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিজেকে বড় মাপের শিল্পী ভাবতেই চোখে সামনে কত শত দৃশ্য ভেসে আসছে। আহা, আমি সবাইকে অটোগ্রাফ দিচ্ছে, আমাকে সবাই ম্যাম ম্যাম বলে পিছন পিছন ঘুরছে, সাথে হৃদ খানও আমার একটা অটোগ্রাফের জন্য পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি আর আমি তাকে পাত্তাই দিচ্ছে না। হৃদ খান এ নিয়ে বিনে কান্না করতে করতে আমাকে বলছে, প্লিজ ম্যাম আমাকে একটা অটোগ্রাফ দিন, শুধু একটা, হাত জোর করে। হৃদ খানের এমন অবনতি দেখে সাথে সাথে ফিক করে হেসে উঠি আমি, সাথে নিজেকে মহারানী আর হৃদ খানকে অসহায় বেচারা টাইপ প্রজা মনে হচ্ছে আমার। নিজের এমন ভাবনা চিন্তা মাঝেই হঠাৎ করেই কিছু একটা শব্দ কানে আসতেই চমকে উঠে ঝটপট চোখ খুলে সামনে তাকাই আমি। সামনে তাকাতেই চোখে পড়ল হৃদ নামক আমার প্রজাবাসীকে। উনাকে নিজের সামনে চেয়ার টেনে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে আসে আমার। হৃদ নামক ভয়ানক প্যারাবাসীকে ভালো করে পর্যবেক্ষণ করার পর চমকে উঠলাম আমি, আহা, এই বুঝি আমার সাজানো গোছানো স্বপ্নটা ঝনঝন শব্দ করে ভেঙ্গে গুলিয়ে গেলে মুহূর্তেই। এতক্ষণ স্বপ্নে নিজেকে মহারানী আর হৃদ খানকে আমার প্রজাবাসী ভেবে যে আনন্দে বিমোহিত হচ্ছিলাম আমি, আর সেটা মুহূর্তেই শেষ হয়ে গেল এই প্যারাবাসীর জন্য, কারণ এখন নিজেকে হৃদ খানের প্রজাবাসী আর উনাকে আমার রাজাবাসী মনে হচ্ছে। নিজের অবস্থান বুঝতে পেরে আমার এখন উনার সামনে ফ্লোরে গড়িয়ে গড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে আমার। অনেক স্বাদের স্বপ্নটা এইভাবে ভাঙ্গে দিল কেমনটা লাগে বলুন তো। একদিন আমার স্বপ্নে প্রজাবাসী হয়ে থাকতে পারল না এই লোকটা, কি আর উন্নতি করবে এই লোকটা। দিনে দুপুরে মানুষের স্বপ্ন ভেঙ্গে বেড়ায় স্বপ্ন চোর কোথাকার একটা, জীবনও উন্নতি করতে পারবে না লোকটার, বলে দিলাম হু। আমার এমন চিন্তা ভাবনার মাঝেই সামনের থেকে উনি ভ্রু কুঁচকে বলে ওঠেন, কি ভাবনার রানী, চিন্তা ভাবনার করা শেষ নাকি আরও বাকি আছে? উনার এমন কথা মনোযোগ ভস্ম হলো আমার। আমি কপাল কুঁচকে উনার দিকে তাকাতেই চোখে পড়ল চেয়ারে ওপর পায়ে ওপর পা তুলে আরাম করে বসে আছে আর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে এই কথাগুলো বলেছেন। উনাকে আমার সামনে এমন করে বসে থাকতে দেখে আমি চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে ওনাকে ভালো করে দেখার পরে কি হচ্ছে এখানে বুঝার জন্য উনাকে এক পলক দেখে চারপাশে চোখ বুলাই আমি।
সাথে সাথে চোখ পড়ল জনশূন্যহীন পরিবেশ। এতক্ষণ মানুষের ভিড় ছিল এই স্থানে আমার গান শোনার জন্য, কিন্তু এখন পরিবেশটি মানবহীন শূন্যতে অবস্থান করছে। চোখে সামনে কাউকে দেখতে না পেয়ে এক ঝুলি কষ্ট ভর করল মুহূর্তেই আমার মধ্যে। আমি সেই কষ্টের ঝুলি বয়ে নিয়ে কাদু কাদু হয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ভয়ানক ভিলেন হৃদ খানের দিকে। আমি জানি এই কাজটা এই প্যারাবাসী করেছে। উনি সবাইকে তাড়িয়ে দিয়েছেন যাতে আমার গান কেউ শুনতে না পারে। আসলে আমি শিল্পী হয়ে যাচ্ছিলাম তো, তাই সেটা উনার সহ্য হয়নি, তাই উনি সবাইকে তাড়িয়ে দিয়েছেন। এই লোক আমাকে কখনোই উন্নতি করতে দিবে না। আসলে এই লোকের জলে আমাকে ফেমাস পারসন হতে দেখে আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝেই আবারও উনি হৃদ বলে উঠেন। কি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলে কেন, দাঁতে দাঁত চেপে? উনার এমন কথা আর নিজেকে ধরে রাখতে পারিনি। রাগে দুঃখের ভেসে যাচ্ছি আমি, আর সেই ভাষা অবস্থায় খানিকটা রেগে উনাকে উদ্দেশ্য করে বলে উঠি। জলে? জলে মানে? ভ্রু কুঁচকে। কত বড় মাপের গুন্ডা উনি, ভাবা যায়। একে তো আমাকে শিল্পী হওয়ার থেকে আটকাচ্ছেন, তার ওপর আবার এমন একটা ভাব করছেন যেন কিছুই বুঝতে পারছে না উনি। আমি ওনাকে এমন ভাব ধরে বসে থাকতে দেখে তেলেবেগুনে জ্বলে উঠলাম আমি, আর সেই রাগের রেশ ধরেই কপাট রাগ নিয়ে বলে উঠি। আসলে আপনার জলে আপনি আমার উন্নতিটা দেখতে পারেন না। আমার এমন কথায় কপাল কুঁচকে এলো উনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, সেই তোমার উন্নতিটা বাছুর বাছুর বলেই হবে। এইটা বাছুর ছিল না, আমার ফেভারিট গান ছিল। ওহ, তোমার ফেভারিট গান তো তোমার মতোই হবে। বাছুর সাথে বাছুরের আম্মু গান থাকলে সেটাও গাইতে, তাহলে পুরো ভার্সিটির পাবলিক ভিড় জমাতো দরজায় তোমার ইউনিক শোনার জন্য টল করে। ষাঁড়ের গান নেই তো, থাকলে গাইতাম। আর আপনি আমার শ্রোতাদেও বের করে দিয়েছেন কেন হুম্মম? তাই তোমার মনে হচ্ছে ওরা তোমার গান শোনার জন্য ভিড় জমিয়েছিল, ওরা তোমাকে দিয়ে মজা করছিল, আর আমি এখানে এসেছি কিছু হিসাব নিকাশ করতে তোমার সাথে। তোমার কিছু পাওনা বাকি আছে, সেটা পোষাতে আসলাম। তোমাকে তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারছি না আমি, বেশ কিছু অঙ্ক মিলাতে হবে তোমার সাথে। আমি কিন্তু অঙ্কে বেশ ভালো ছিলাম, তাই তোমার অঙ্কটা কষতে চলে আসছি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কথাগুলো বলেই উনি আমার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে নিজের এক হাত বাড়িয়ে দিতেই পাশ থেকে আসিফ একটা বন্দুক তুলে দেয় উনার হাতে। উনার এমন কথায় কেঁপে উঠলাম আমি। এতক্ষণ গানের সুরগে সব ভুলে গিয়েছিলাম আমি। ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই খানিকটা কেঁপে উঠি আমি। উনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে পালিয়েছিলাম আমি। পালানো বিষয়টি ভুলে দিব্যি উনার সামনে পা ঝুলিয়ে গল্প করছি আমি। তখন ভুলে ছিলাম বলে সবটাই স্বাভাবিক ছিল আমার কাছে, কিন্তু এখন সব মনে পড়ায় নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে আমার। আমি সব বিষয়ে এমন করে ভুলে যাওয়ার জন্য পরে অনেকটা কষ্ট পোহাতে হয় আমাকে, যেমনটা করে এখন পোহাতে হবে আমাকে। এই হৃদ খান আমার থেকে কি চাই আল্লাহ জানে। যতই উনার থেকে পালিয়ে বাঁচি তখনই উনি সামনে এসে হাজির হয় আমার। তাই এই মুহূর্তে উনার থেকে বাঁচার জন্য ভয় কাচুমাচু করতে করতে চারপাশে চোখ বুলিয়ে চলছি আমি। যদি কোনো রকম পালানোর রাস্তা পাই সেটা ধরেই দৌড় লাগাবো আমি জান দিয়ে। চারপাশে চোখ বুলিয়ে শুধু দুটো রাস্তায় খুঁজে পাই পালানোর জন্য। একটা হৃদ খানের পিছনের দরজাটা, যেখানে উনার ৪-৫ জন বডিগার্ড দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে, আর অন্য দরজাটি হলো আমার পিছনে আর উনার সামনে। আমার পিছনে দরজায় কেউ নেই, তাই আপাতত সেটি একমাত্র আমার পালানোর জন্য উপযুক্ত। আমার চিন্তা ভাবনায় মাঝেই উনি বন্দুকটা হাতে নিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বন্দুকটা দিয়ে নিজের কপালের স্লাইড করতে করতে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছেলেটা কে ছিল? উনি কি বলছেন আমাকে সেটা আমার কান অবধি পৌঁছাতে পারলেও আমার মস্তিষ্ক সেটা পৌঁছাতে পারছে না। উনার কথায় আমি মনোযোগ না হয়ে পালিয়ে যাওয়ার জন্য আস্তে করে টেবিলের ওপর থেকে নেমে দাঁড়িয়ে পড়ি উনার সামনে। আমাকে উনার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে খানিকটা ঘাড় বাঁকা করে কোনা চোখে তাকায় আমার দিকে, হয়তো বুঝার চেষ্টা করছে আমি কি করতে চাইছি। আমি উনার এমন দৃষ্টি অপেক্ষা করে উনার সামনে দিয়ে আস্তে করে নিজের মাথা নিচু করে চুপচাপ ধীর গতিতে হেঁটে আমার পিছনের দরজা দিকে এগিয়ে যেতে লাগলাম। সাথে এমন একটা ভাব করছি যেন কিছুই বুঝতে পারছি না আমি, আর না কিছু শুনতে পারছি। আমাকে এমন নিজের মতো করে উনার সামনে দিয়ে হেঁটে যেতে দেখে উনি খানিকটা রেগে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, স্টপ স্টুপিড গার্ল।
আমি সামনের দিকে পা বাড়াতে গিয়ে পিছন থেকে উনার এমন চাপা সুরের ধমন পেয়ে এক পা ওপর তোলা অবস্থায় দাঁড়িয়ে পড়লাম আমি জানি যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকি আমি তো কাল সকালে নিউজ পেপারে প্রথম হেডলাইনে থাকবো তাই নিজেকে বাঁচানোর জন্য কোনো দিক না তাকিয়ে হিতাহিত জ্ঞান হারায় সামনে দিকে লাগায় এক ভৌ দৌড় আমাকে আর পাইকে। আমার দৌড় লাগাতে দেখে উনিও রেগে চেয়ার থেকে লাফিয়ে উঠে আমার পিছনে দৌড়াতে লাগেই আমাকে ধরার জন্য। উনার পায়ে শব্দে আমি বুঝতে পারছি যে উনি আমার পিছনে দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য। উনাকে আমার পিছনে দৌড়াতে দেখে কলিজা কেঁপে ওঠে। আমার কি করব কিছু ভেবে না পেয়ে শুধু দৌড়াতে লাগলাম সামনের দিকে। দরজার সামনে আসতেই মনে হলো আমি হাওয়া ভাসছি। নিজের অবস্থান বুঝার জন্য নিচের দিকে চোখ বুলাতেই আতঙ্ক উঠলাম আমি দৌড়ানো অবস্থায় উনি আমার পিছন থেকে এক হাতে আমার পেট জড়িয়ে ধরে ওপরে তুলে ফেলে, যার কারণে আমার দৌড়ানোটা থেমে যায় মুহূর্তেই আর আমি হাওয়ায় ভাসতে থাকি। আমি পিঠ উনার বুকে গিয়ে টেকে উনি আমাকে এক হাতে আঁকলিয়ে দেয়ালের সাথে শক্ত হাতে চেপে ধরে। উনি আমাকে দেয়ালের সাথে চেপে ধরায় ভয় সিটিয়ে যায়। আমি শরীরের প্রতিটি ভাঁজ কেঁপে কেঁপে উঠছে উনার ভয়ে। হাত পা ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে লাগলো। উনি আমাকে চেপে ধরা অবস্থায় পিছনে ঘুরে ইশারা করে আসিফ সহ সবাইকে চলে যেতে বলল। উনার ইশারা পেয়ে বিনা বাক্যে আসিফ সহ বাকি সবাই চলে যায় মুহূর্তেই। আসিফরা চলে যেতেই উনি খানিকটা ঝুঁকে এসে আমার পিছন থেকে আমার কানের কাছে নিজের মুখ এনে দাঁতে দাঁত চেপে বলে উঠে, তোর কি মনে হয় 15 দিন তুই স্বাধীনভাবে চলতে পেরেছিস বলে বাকিটা জীবন ঠিক সেইভাবেই চলতে পারবি? তোর পায়ে আমি শিকল বেঁধে দিয়েছি তুই চাইলেও পালাতে পারবি না। আমি সেই শিকলটা টেনে ধরব বারবার, ছেড়ে যাওয়ার অপশন দেয়নি কখনোই তুই আমিতে সীমাবদ্ধ, তাই চাইলেও তুই আমার থেকে মুক্ত হতে পারবি না। তোকে শাস্তি দেওয়াটা আমার কাছে এক প্রকার বাধ্যতামূলক হয়ে উঠেছি। তোর অসহায়ত্ব আমার মনে সুখ সুখ বয়ে আনে প্রচণ্ডভাবে। আমি তুইতে আসক্ত, তবে সেটা ভালোবেসে নয়, শাস্তি নামক বেড়া জালে আটকে পড়ে। তোর চোখের পানি আমার সুখ। উনি এই কথাগুলো বলেই আমাকে টেনে সামনে দিকে ঘুরিয়ে আমার দুহাত নিজের দুহাত দিয়ে দেয়ালে শক্ত করে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে। উনি এই কথাগুলো বলেই আমাকে টেনে সামনে দিকে ঘুরিয়ে আমার দুহাত নিজের দুহাত দিয়ে দেয়ালে শক্ত করে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে। নিজের চোখ মুখ শক্ত রেখে উনি আমার সাথে এমন কেন করছে কিছুই বুঝতে পারছি না নিজেকে বড্ড অসহায় লাগছে এই মুহূর্তে। আর সেই দিনটার কথা বড্ড মনে পড়ছে যেদিনটাই আমি উনার সামনে পড়েছিলাম। যদি ভাইয়া বিয়েতে উনার সামনে আমি না যেতাম তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না, সাথে উনার এমন করে টানাটানিতেও ভুক্তভোগী হতে হতো না। উনি রাগে রিরি করতে করতে আবারও আমার হাত দুটো দেয়ালের সাথে শক্ত করে বাড়ি মারে। উনার এমন কাজে আমি ভয়ে চোখ মুখ হিচকে হালকা শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি ভয় আর হাতের ব্যথায় অস্থির হয়ে উঠি উনি আমার হাত বাড়ি খাওয়ানোর সাথে সাথে আমার দুহাত ভরতি কাচে চুড়িগুলো দেয়ালের সাথে বাড়ি খেয়ে ঝনঝন শব্দ করে সব কয়টা চুড়ি ভেঙে নিচে পড়ে যায়। বাকি কয়েকটা চুড়ি বাদে আমার দুহাতেই বেশ কয়েকটা চুড়ির টুকরো ঢুকে গেছে, আর সেই চুড়ির টুকরো দিয়ে হাত থেকে গড়গড় করে অঝোর ধারা রক্তে ভাসতে লাগলো। আমার হাতের রক্তে উনার হাতও ভেসে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো হেলদোল নেই। উল্টো আমাকে আরও বেশি শাস্তি দেওয়ার জন্য চুড়ি ভাঙ্গা ওপর দিয়ে ইচ্ছা করে শক্ত হাতে চেপে ধরে চুড়ি টুকরো গুলো আরও বেশি করে ঢুকিয়ে দেয় আমার হাতে। এতে করে আমি কেঁপে ওঠে উচ্চ স্বরে চিৎকার করে উঠি ব্যথায়। আমার এমন করে চিৎকারটা হয়তো উনার কাছে বিষাক্ত কিছু ছিল, তাই সাথে সাথে আমার হাত ছেড়ে আমাকে দেয়াল থেকে টেনে এক হাতে আমার চুলের মুঠো ধরে অন্য হাতে আমার গাল চেপে ধরে সাথে সাথে আমাকে উল্টো টিকে শুয়ে দেওয়ার মতো করে উনার একটা রানের মধ্যে শুয়ে দিয়ে আমার দিকে উনি ঝুঁকে পড়ে খুব কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস একসাথে বাড়ি খাচ্ছে। উনার দৃষ্টি আমার চোখ মুখে স্থির রেখেই রাগে গজগজ করতে করতে বলে উঠে, একদমই ড্রামা করবি না আমার সামনে। সেজেগুজে যখন ছেলেদের সাথে আদিক্ষেতা করিস তখন তো খুব হাসি পাই, তো এখন কেন বেগলাচ্ছিস, সাথে চোখে পানিও ফেলছিস? তোর কি মনে হয় তোকে অন্যের সাথে হাসি হাসি প্রেম করতে দিব আমাকে কি তোর ভালো মানুষ মনে হয়? হ্যাঁ, তোর লাইফ জাহান্নম বানানোর জন্য আছি তাই কারো থেকে সুখ নিতে দিব না। অন্য কারো মধ্যে নিজের সুখটা খুঁজা ছেড়ে দে, এতে করে তুই আর তোর সামনের মানুষটাও বেঁচে যাবি। তোকে যেমন করে শাস্তি দিচ্ছে ঠিক তেমন করেই তোর নগরকেও আমি শাস্তি দিব, এর থেকেও বেশি। তাই আমার অবাধ্য হুঁশ না, জাস্ট জ্বলিয়ে দিব।
উনার এমন কলিজা কাঁপানো ধমকিতে এবার সত্যি সত্যি জান যায় যায় অবস্থা আমার। আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম। উনার এমন আচরণে লাগামহীন কান্নায় মেতে উঠেছি আমি। কান্না করতে করতে এবার হিচকি উঠে গেছে আমার। আমি সেই কান্না রেশ ধরে হিচকি তুলে তুলে উনাকে উদ্দেশ্য করে বলে উঠে, আপনার সাথে কি এমন করেছি আমি যেটার জন্য আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন, বারবার আমাকে আঘাত করছেন? কি করেছিস তুই সেটা তোকে বলতে বাধ্য নয় আমি, আর যদি বলাটা একান্তই প্রয়োজন তাহলে আগে তোকে জ্বালিয়ে নেই, তারপর সবটা। দাঁতে দাঁত চেপে আমাকে কেন এইভাবে শাস্তি দিচ্ছেন বলতে বাধ্য নয়, আর তুই আমার অপছন্দের তালিকায় 1 নম্বরে আছিস তাই, আর তোকে বেসামাল ঘৃণা করি আমি। এতটা ঘৃণা পরও কেন পিছনে পড়ে আছেন, আমার পিছন ছাড়ছেন না কেন? আর আপনার কি মনে হয় আমি আপনাকে ঘৃণা না করে ভালোবাসি? ছি, আপনার মতো বাজে লোকের ফেসটা দেখলেই গা জ্বলে উঠে আমার। আপনার ফেসটাও আমি দেখতে চাই না কেন আসেন আপনি আমার সামনে বারবার? চোখ মুখ শক্ত করে রেগে বলি আমার এমন গা ঝালানো কথায় যেন খান মুহূর্তের ফেটে ফেটে পড়ছে। আমার এমন কথায় যেন উনার রাগটা সপ্তম আকাশে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল। উনি সেই রাগের ফায়ার ব্রিগেড মতো বাস্ট হয়ে জ্বলে পুড়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, একই বাণী শুনাইছ রে বারবার? তোকে মানা করছিলাম আমাকে বাণী শুনাইছ না, আমার সাথে ধার্চ দেখাইছ না, তারপরও কথা কানে যায় না তোর? জাস্ট অসহ্য লাগে আমাকে তোর বলেই তোকে বিয়ে করে নিলাম। এখন বললি আরেকটা কথা, এবার তোর কি হবে আর আমি তোর কি অবস্থা করব এবার দেখ তুই। আমার চেহারাটা যখন তোর সহ্যই হয় না তখন তোকে এই চেহারাটা দিন রাত দেখার জন্য ব্যবসা করে দিব আমি। আর বাকি রইল আমার ঘৃণাটা, তো তোর চিন্তা শক্তি বাইরে আমিও তোকে ঘৃণা করি, তাই তুই যেখানেই সুখ কুড়াতে যাবি সেখানেই তোর সুখের বাধা হয়ে দাঁড়াবো আমি, সেখানেই সুখে সন্ধান সেখানেই বাধা অবধান আমি। উনার এমন হাড় কাঁপানো কথা দম যায় আমি যখনই ঠিক করি কিছু একটা বলল তখনই অল্পতেই দমে যেতে হয় আমাকে। আমি উনার কথাগুলো শুনেই অশ্রু সিক্ত চোখে উনার চোখে দিয়ে তাকালাম। আমার এমন করে তাকানোর দেখা উনিও আমার চোখে উনার দৃষ্টি স্থির করে। আমি ব্যথায় কাতরিয়ে অসহায় টলমলে চোখে উনার চোখে তাকিয়ে আছি, আর উনি বারবার আমার চোখে কিছু একটা খুঁজে চলছে। আমার এমন দৃষ্টির সাথে উনি চোখে মিলাতে পারেনি, তাই দ্রুততার সঙ্গে নিজের চোখ অন্য দিকে ফিরিয়ে নেয়, অপর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমাকে ওই অবস্থায় ঠাস করে ছেড়ে দেয়। আর আমি সাথে সাথে চিত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি। আমাকে ফ্লোরে ফেলে দেওয়ার পর সাথে সাথে আমার মুখ দিয়ে খানিকটা উচ্চ স্বরে শব্দ করে ওঠি আহহ। খান আমাকে ফ্লোরে ওপর ফেলে শান্ত দৃষ্টিতে আমার দিকে এক পলক তাকিয়ে থেকে কিছু না বলে আমার ওপর দিয়ে হনহন করে চলে যায়। আমি উনার চলে যাওয়ার পর হু হু শব্দ করে কান্না করে ওঠি। ওই অবস্থায় হাতের ব্যথায় আমি অস্থির হয়েছিলাম, এখন আবার শরীরে ব্যথা যা উনি আমাকে ফ্লোরে ফেলে দেওয়ার পর পেলাম। কিছুক্ষণ কান্না করার পর নিজের সামলিয়ে উঠে বসি, চারপাশে চোখ বুলিয়ে নিয়ে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলাম। আমি সবসময় হাসি খুশি থাকলেও নিজের কষ্ট কাউকে শেয়ার করার মতো মেয়ে নয়, তাই এবারও নিজের কষ্টগুলো লুকানোর জন্য হাত দিয়ে চোখে জল মুছে উঠে দাঁড়িয়ে পড়ি আমি। পরে হাতে দিকে এক পলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গিয়ে আমার ব্যাগ থেকে টিস্যু নিয়ে হাতের রক্তগুলো আস্তে আস্তে করে খানিকটা পরিষ্কার করে নিলাম। পরে নিজের গায়ে লাল শাড়ির আঁচলটা নিচে হাত দুটো ভালো করে ঢুকিয়ে নিলাম যাতে কেউ বুঝতে না পারে আমার সাথে কি হয়েছে। আমি ধীপায় স্টেজের সামনে গিয়ে যেতেই সামনে এসে পড়ল জিসান ভাইয়া। প্রথমে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসলেও পরে আমাকে এক পলক দেখে অস্থির গলায় বলে ওঠে, ঋতু কি হয়েছে তোর? তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? তুই কি কান্না করেছিস? জিসান ভাইয়ার এমন কথায় ভড়কে যায় আমি। মুহূর্তেই মাথার মধ্যে কটূক্তি বুদ্ধি আটকিয়ে হাসি মুখে বলে উঠি, ভাইয়া জানো আমি একটা গান গাইছিলাম আর আমার গান শুনে দেখলাম অনেক অনেক মানুষ ভিড় জমালো আমার দরজায়। আমি তো খুশিতে আতহারা হয়ে লাফ দিতেই নিচে পড়ে যায় ফ্লোরে ঠাস করে, আর তখনই ব্যথা পেয়েই সাথে সাথে চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখি আমার একটাও দর্শক নেই আমার সামনে। আমি এতক্ষণ চোখ বন্ধ করে স্বপ্ন দেখছিলাম, আমার স্বাদের স্বপ্নটা ভেঙ্গে যাওয়ার কান্না চলে আসছিল তাই একটু কেঁদে নিলাম। তুমি বলো কাঁদবো না আমি? আমার কথাগুলো নীরব দর্শক মতো সবটা শ্রবণ করলেও আমার ফ্লোরে পড়ে যাওয়া বিষয় হজম করতে পারিনি জিসান ভাইয়া। ভাইয়া দ্রুত তার সাথে এগিয়ে এসে আমার এক হাত টেনে ধরে বলে উঠে, কোথাও ব্যথা পেয়েছি কি না?
আমি তার এমন কথায় নিজের মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে নিজের হাত দুটো এগিয়ে দিলাম। ভাইয়া আমার হাত দুটো দেখার সাথে সাথে আতঙ্ক উঠে দ্রুততার সঙ্গে আমার হাত নিজের হাতে নিয়ে নেয়। পরে আমাকে কিছুক্ষণ ভাইয়া আদেশ বাণী শুনিয়ে বলল ডক্টর কাছে যেতে। পরে আমি কিছু বলতে নিব তার আগে ভাইয়া রেগে আমাকে কিছু বলতে না দিয়ে এত মানুষেরা ভিড়ের মধ্যে দিয়ে আমাকে সেই করে ডক্টর কাছে নিয়ে যেতে লাগলো। আর আমি চুপচাপ গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে ভাইয়ার সাথে সাথে যেতে লাগলাম। তখনই কি মনে করে আবারও ঘাড় ঘুরিয়ে পিছনে স্টেজের দিকে তাকায়, তখনই সাথে সাথে চোখে পড়ল হৃদ খানের ভয়ানক দৃষ্টি। উনার এমন দৃষ্টি দেখে আমি সাথে সাথে ভয় ঢুক গিলে দ্রুত সামনে দিকে তাকিয়ে ভাইও পিছন পিছন যেতে লাগলাম। না জানি এখন উনি আবার আমার সাথে কি করে বসে। চলবে গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। সূচনা পর্ব।